আসসালামু আলাইকুম। আহ, আজকে জেনেসিস মিড টার্ম কর্তৃক আজকের প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে আপনাদের লাস্ট সেশন 24 জুলাইয়ের যে এসিকিউ কোশ্চেন সেটার উপরে সলভ প্রোগ্রাম। জেনেসিস মেডিসিন মিড টার্ম টিম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর আহমেদ রাফি। আমার সাথে আছেন আরো 4 জন যারা গতবার জুলাই সেশনে এফসিপিএস মিড টার্ম পাস করেন। ইউজুয়ালি আমাদের মিড টার্মে যে সমস্যাগুলো থাকে তার মধ্যে যদি বলি সর্বোচ্চ বা প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমাদের এই এসিকিউ সমস্যাগুলা, যে এসিকিউ আমরা কিভাবে সলভ করব, আমাদের কি লেখা উচিত কি লেখা উচিত না, ইনভেস্টিগেশন বলেন বা ট্রিটমেন্ট অপশন বলেন। কারণ আপনারা যদি আগের সেশনের প্রশ্নগুলো দেখে থাকেন দেখা যাবে যে আপনার আম, স্যাররা 2-3টা পয়েন্ট চাচ্ছে ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট অপশনে। তো কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য আমাদের আগের যে সেশনের এক্সাম গুলো আছে সেগুলো সলভ গুলো খুব ইম্পর্টেন্ট। সো এই নিয়ে আমাদের হচ্ছে আমাদের গত সেশনে যে জুলাই সেশনের যে আমাদের মিড টার্ম পরীক্ষা গেল সেটার উপরে হচ্ছে যে আমাদের আজকে এই সলভ সেশন। কথা না বাড়িয়ে আমি আজকে শুরু করছি। আমাদের প্রথম যে গ্রুপ এ হৃদি আপুকে দিয়ে। আম, উনি এখন ডিএমসিএচ এ আছেন আইএমও হিসেবে। ডক্টর হৃদি আপু। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রাফি ভাইয়া। আহ, আমি ভাইয়ার সাথে একমত এবং আমি আরো একটু কিছু অ্যাড করতে চাই এখানে। যেমন এখন বিসিপিএস এর কোশ্চেন গুলো মিড টার্মের জন্য খুবই স্পেসিফিক অ্যান্সার চায় তারা। লাইক যদি কোনো ডিজিজের কজ অথবা ট্রিটমেন্ট যদি ডেভিডসনের দুইটা বা তিনটা অপশনই থাকে, তারা ওই দুইটা বা তিনটা অপশনই চাচ্ছে। সো পড়াশোনাটা আরো বেশি স্পেসিফিক হতে হবে এখন। আর বক্স থেকে কোশ্চেন বেশি আসে, এটা বরাবরই সবার জানা আছে। তো দেখি এবার যদি এসিকে কোশ্চেনটা সলভ করি, এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কতটুকু আরো স্পেসিফিক পড়াশোনা হতে হবে। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। ফার্স্টে কোশ্চেন 1 থেকে স্টার্ট করছি। আহ প্রতিটা কোশ্চেনের মধ্যে আবার 5টা করে ভাগ থাকে। সো ফার্স্ট আমি এ থেকে স্টার্ট করছি। 72 year old woman with a bone marrow density report with T score -2.6. তো ফার্স্ট কোশ্চেন ছিল হোয়াটস এ ডায়াগনোসিস। এটা সবারই জানা, অস্টিওপোরোসিস। -2.5 এর নিচে হলে অস্টিওপোরোসিস রেঞ্জে চলে আসে। আর দেন নেক্সট কোশ্চেন ছিল নেম টু এন্ডোক্রাইন ফ্যাক্টর অ্যান্ড টু ইনফ্ল্যামেটরি রিস্ক ফ্যাক্টর ফর দিস কন্ডিশন। এটা ডেভিডসন ডিরেক্ট বক্স থেকে কোশ্চেন আসছে। এই বক্সে আরো কিছু কোশ্চেন ফ্যাক্টর আছে, লাইক কিছু ডিমেটোলজিক্যাল ফ্যাক্টর ছিল, কিছু ড্রাগ ফ্যাক্টর ছিল। সো এই দুটো যেহেতু চলে আসছে, আপনার বাকিগুলো ভালো মতো পড়ে নেবেন। সো দেখি আমরা এন্ডোক্রাইন ফ্যাক্টর, হাইপোগোনাডিজম, হাইপারথাইরয়েডিজম, হাইপারপ্যারাথাইরয়েডিজম আর কুশিং সিনড্রোম। নেক্সট ইনফ্লামেটরি ফ্যাক্টর, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, রিমেটয়েড আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এখানে একটু বলে নিই, দুইটা ফ্যাক্টর চেয়েছে এবং আপনারা অবশ্যই দুটো তো লিখবেন। যদি আপনাদের কিছু কনফিউশনও থাকে আপনারা তিনটা লিখে দিয়ে আসতে পারবেন। ওকে। So next আসি, list 4 parenteral drug used for this condition. Mention the most common side effect of the first line drug among them. So 4 parenteral drug আমরা জানি, এর মধ্যে জলিন্ড্রনিক অ্যাসিড, ইভান্ড্রোনেট, দেনুসুমাব, টেরিপ্যারাটাইড, রোমোসুজুমাব, অ্যাবালোপ্যারাটাইড। ওকে। দেন এখানে বলেছে যে মেনশন দ্য মোস্ট কমন সাইড ইফেক্ট দ্য ফার্স্ট লাইন। সো ফার্স্ট লাইন ড্রাগ আমরা জানি অস্টিওপোরোসিসের জন্য বিসফসফোনেট। তো আমরা আসি এখানকার মোস্ট সাইড ইফেক্ট গুলো কি হবে। মোস্ট কমন সাইড ইফেক্ট এখানে ডেভিডসনে দেওয়াই আছে বক্সে। আপার জিআই ইনটলারেন্স, যেটা হচ্ছে ওরাল মেডিকেশনের জন্য, আর আইভি মেডিকেশনের জন্য অ্যাকিউট ফেজ রেসপন্সটা হয় মেবি। এখানে রেফারেন্স দেওয়া আছে, আপনারা চাইলে এটা লিখে নিতে পারবেন। নেক্সট কোশ্চেন বি। A 23-year-old woman delivered a baby 2 weeks back. Now she developed loss of enjoyment, guilty feeling, helplessness, and negative thinking about life. আমরা জানি যে গিলটি ফিলিং, হেল্পলেসনেস, এগুলো মেইনলি ডিপ্রেশনের ফিচার। সো এটা যেহেতু 2 উইকস বেবি ডেলিভারির পরে ডেভেলপ করেছে, সো অবশ্যই এটা পোস্টপার্টাম ডিপ্রেশন। আমাদের ডিউরেশনটা দেখতে হবে প্লাস সিমটমটা দেখতে হবে। ঠিক আছে। দেন আসি আমরা মেনশন ফর রিস্ক ফ্যাক্টর রেসপন্সিবল ফর দিস কন্ডিশন। এটা বইতে খুব সুন্দর করে আছে এবং 4টাই রিস্ক ফ্যাক্টরই আছে। এখানে ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ্রেশন, প্রিভিয়াস হিস্ট্রি অফ পোস্টপার্টাম ডিপ্রেশন,
অ্যান্টিনেটাল ডিপ্রেশন আর অ্যান্টিনেটাল অ্যাংজাইটি। এই চারটার মধ্যে যে কোনো একটা থাকলে পরবর্তীতে পোস্টপার্টাম ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। নেক্সট একটা আমরা আসি, রাইট টু কমন ডিফারেন্সিয়ালস উইথ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ফর ইচ অফ দেম। এটা বইতে অ্যাকচুয়ালি বক্স আকারে নাই, কিন্তু প্রত্যেকটা কথাই এখানে বইয়ের, আমি বই থেকে এখানে জাস্ট স্টার্ট করে নিয়ে এসেছি। তো ফার্স্ট আমরা দেখি, পোস্টপার্টাম ব্লু 80% কেজেই হয়, দেন পোস্টপার্টাম ডিপ্রেশন 10 to 15% কেজে হয়, আর পোস্টপার্টাম সাইকোসিস 1 in 500 ওম্যান। দেন ডিউরেশনের ক্ষেত্রে আমরা আসি, ডিউরেশন পোস্টপার্টাম ব্লুর ক্ষেত্রে এটা হচ্ছে সুন আফটার বার্থ, আর পিক হয় এটা 4th ডে-তে। আর পোস্টপার্টাম ডিপ্রেশন typically within a month after delivery, and postpartum psychosis develop in the first 2 weeks after birth, can arise several weeks later. Okay, so next আমরা আসি, এখানে দুইটা ডিফারেন্সিয়াল পয়েন্ট চেয়েছি, তারপর আমি আপনাদের জন্য বাকিগুলো নিয়ে আসছি। ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, ব্লুর ক্ষেত্রে ইরিটেবিলিটি, লো মুড, টিয়ারফুলনেস। আর ডিপ্রেশনের ক্ষেত্রে অ্যানহেডোনিয়া, নেগেটিভ এফেক্ট। আর সাইকোসিসের ক্ষেত্রে সাসপিশিয়াস, কনসিলমেন্ট অ্যান্ড ইম্পালসিভিটি। দেন নেক্সট আমরা এটিওলজিতে আসি, হরমোনাল আর ফিজিক্যাল চেঞ্জ অ্যাসোসিয়েটেড উইথ চাইল্ডহুড। দেন ডিপ্রেশনের হিস্ট্রি অফ প্রিভিয়াস পোস্টপার্টাম ডিপ্রেশন অর অ্যাংজাইটি। অ্যান্ড সাইকোসিসের ক্ষেত্রে স্ট্রং অ্যাসোসিয়েটেড উইথ পার্সোনাল অর ফ্যামিলি হিস্ট্রি অফ বাইপোলার ডিসঅর্ডার। আর দেন নেক্সট আছে ট্রিটমেন্ট। ব্লুর ক্ষেত্রে আমরা জানি যে রিঅ্যাসুরেন্স এবং কোন ট্রিটমেন্ট এখানে লাগে না। দেন ডিপ্রেশনের ক্ষেত্রে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ অ্যান্ড কাউন্সিলিং অ্যান্ড রিঅ্যাসুরেন্স। অ্যান্ড সাইকোসিসের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিসাইকোটিক ড্রাগ দরকার হবে। সো আমরা নেক্সটে আসি, আর সি নাম্বার, a 15-year-old boy presented with a complaint of swelling of right knee joint for last 5 days. He has repeated history of swelling of knee from minor trauma. His right knee is swelled up and normal temperature, mildly tender, and fluctuation test positive. So আমরা সিনারিওতে একটু আসি, এখানে ডিফারেন্সিয়ালস আসতে পারে, লাইক এখানে হেমোফিলিয়াও আসে, সেপটিক আর্থ্রাইটিসও আসতে পারে, কিন্তু এখানে খুব সুন্দর করে একটু বলা আছে যে রিপিটেড হিস্ট্রি অফ সোয়েলিং অফ নি ফ্রম মাইনর ট্রমা। যেহেতু রিপিটেড একটা হিস্ট্রি বলা আছে, সো অবশ্যই আমরা কোনো জেনেটিক ডিজিজের দিকে যাব। তো এখানে আমরা আসতে পারি, এখানে ফার্স্ট কোশ্চেন কি ছিল, মেনশন টু ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ক্লু ফর মোস্ট কমন ডায়াগনোসিস। সো ক্লিনিক্যাল ক্লু আমরা এখানে কি পাচ্ছি, সেম ফ্যামিলি হিস্ট্রি অফ ম্যাটার্নাল আঙ্কেল আর ম্যাটার্নাল ফ্যামিলি হিস্ট্রি থাকবে এখানে, আর রিকারেন্ট সোয়েলিং অফ নি জয়েন্ট আফটার মাইনর ট্রমা, এটা এখানে সিনারিওতে দেওয়া আছে। সো দুইটা ক্লিনিক্যাল ক্লু আমরা এখানে নিতে পারছি। ফ্ল্যাকচুয়েশন টেস্ট কিন্তু পজিটিভ যে কোনো সোয়েলিং এর ক্ষেত্রেই হয়, যদি কোনো হচ্ছে এখানে লিকুইড থাকে লাইক ব্লাড অথবা ফ্লুইড থাকে, তাহলে ফ্ল্যাকচুয়েশন টেস্ট পজিটিভ হবে। সো এটা কিন্তু এখানে আসবে না, কজ এটা সেপটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ। ওকে, সো নেক্সটে যাই আমরা, মেনশন 4 ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডায়াগনোসিস। এটা খুবই সহজ, হেমোফিলিয়ার জন্য আমরা কি কি ইনভেস্টিগেশন করি, আমরা জানি এটা কোয়াগুলেশন ডিসঅর্ডার। তো এখানে ক্লটিং টাইমটি কি হবে, প্রলং, ব্লিডিং টাইম নর্মাল থাকবে, ফ্যাক্টর 8 or 9 এসে এটা করলে দেখা যাবে এই দুইটা ফ্যাক্টর ডেফিসিয়েন্ট থাকতে পারে। দেন কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা অ্যানিমিয়া পাবো, যেখানে হিমোগ্লোবিন ডিক্রিজড। দেন আসি, মেনশন 4 থেরাপিউটিক অপশন ফর দিস ডিজিজ। এখানে আমি একটু বলতে চাই, এই বইতে ডেভিডসনে জাস্ট 4টা থেরাপিউটিক অপশনই আছে, যদি আপনারা ফুল ট্রিটমেন্ট একটু করেন, জাস্ট 4টার বেশি আসলে এখানে আনা যাচ্ছে না কোনোভাবেই। সো বিসিবিএস খুবই সুন্দর করে একটা কোশ্চেন করছে যে 4টা পয়েন্ট আছে, মানে 4টা পয়েন্টই তারা দিয়েছে কোশ্চেনে। সো আমরা একটু দেখি, ইন্ট্রাভেনাস ইনফিউশন অফ ফ্যাক্টর 8 or 9, ডেসমোপ্রেসিন, আর মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজ হয়, এমিসিজুমাব, আর হেপাটাইটিস এ অ্যান্ড বি ইমিউনাইজেশন করতে হয়। এখানে অনেকে আপনারা হয়তো বা থেরাপিউটিক অপশনে ব্লাড ফ্যাক্টর অথবা ব্লাড ট্রান্সফিউশন দিতে পারেন, বাট বইতে কিন্তু এই 4টাই আছে, এটা একটু রিমাইন্ড করে দিলাম। নেক্সট ডিতে আসি, a 29-year-old woman presented to the emergency department after taking 10 strips of paracetamol. এটা 100 ট্যাবলেট ইন টোটাল। ওকে, এখানে তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখি, মেনশন 2 অ্যান্টিডোট টু কারেক্ট দ্য কন্ডিশন। অ্যান্টিডোটের নাম আমরা সবাই জানি, N-acetylcysteine and methionine। এখানে মার্কস 2 মার্কস। এখন আপনারা যদি কেউ চান যে টাইম থাকে, আপনারা ডোজ সহ লিখতে চান, আপনারা লিখতে পারবেন। নেক্সট আমরা আসি, মেনশন অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া অফ অ্যাকিউট লিভার ফেইলিওর ফর দিস কন্ডিশন। ডেভিডসন একটা বক্সই আছে প্যারাসিটামল এবং নন প্যারাসিটামলের জন্য। সো এখানে প্যারাসিটামলের জন্য আমরা একটু দেখি, পিএইচ যখন লেস দেন 7.25 হবে, 7.25 at or beyond 24 hours following the overdose,
and after fluid resuscitation. অথবা prothrombin time more than 100 seconds plus grade 3 or 4 encephalopathy, or serum creatinine more than 300 micromole per liter, or arterial lactate more than 5 millimole per liter at presentation and more than 4 millimole per liter 24 hours later after fluid resuscitation. ওকে, তো আপনারা এটা ফুল বক্স থেকে আসছে, আপনারা বক্সটা ভালো মতো পড়ে নেবেন। নেক্সট আমরা আসি কোশ্চেন 3, মেনশন ফর ইনভেস্টিগেশন টু বি ডান ইন দিস কন্ডিশন। তো প্যারাসিটামল আমরা নর্মালি ওয়ার্ডে কি করি, প্যারাসিটামল পয়জনিং পেশেন্ট আসলে আমরা যা যা ইনভেস্টিগেশন দিই জাস্ট সেগুলোই, এবং এটা গাইডলাইন থেকে মেইনলি আসছে কোশ্চেনটা। সো লিভার ফাংশন টেস্ট করি, যেখানে এসজিপিটি 100 টাইমস ইনক্রিজ থাকে, প্রথমিন টাইম বিলিরুবিন বোথ আর ইনক্রিজড। আর দেন সেরাম প্যারাসিটামল অথবা অ্যাসিটামিনোফেনন লেভেল করতে পারি আমরা, এটা ইনক্রিজ হয়। সেরাম ক্রিয়েটিনিন ইনক্রিজ অ্যান্ড অ্যামোনিয়া ইনক্রিজ, দ্যাট ইন্ডিকেটস হেপাটিক এনকেফালোপ্যাথি। ওকে, then question E তে আসি। A 63-year-old woman presented with recurrent fall for last 6 months. She is hypertensive and taking pain dropil 8 milligram daily. তো এখানে আমরা কি মনে হচ্ছে, পেইন ড্রপিল মানে হচ্ছে এটা এসিএ ইনহিবিটর। তো আমরা কি জানি, এটা হচ্ছে ফার্স্ট ডোজ হাইপারটেনশন করে অথবা পোস্টারাল ড্রপ করতে পারে। তো এখানে কোশ্চেন ছিল যে হোয়াট নেক্সট সাইন ইউ উইল লুক ফর। তো অবশ্যই নেক্সট সাইন আমরা কি দেখবো, পোস্টারাল ড্রপ দেখবো অথবা পোস্টারাল ব্লাড প্রেশার চেক করবো। দেন আসি মেনশন 8 রিস্ক ফ্যাক্টর অফ ফল ইন জেরিয়াট্রিক পিপল। আর রিস্ক ফ্যাক্টর গুলো এটা একদম বক্সের কোশ্চেন, এবং জেরিয়াট্রিক চ্যাপ্টারটা আমাদের আসলে অনেকেরই পড়া হয় না। কিন্তু লাকিলি জেনেসিসের লাস্ট কোশ্চেনে, লাস্ট যে মকটা ছিল এখানে এই কোশ্চেনটা ছিল বলে আমরা এটা পড়েছিলাম, এবং যার ফলে আমরা পরীক্ষাটা খুব ইজিলি অ্যাপিয়ার করতে পেরেছি। সো আমরা একটু দেখি রিস্ক ফ্যাক্টর গুলো কি কি। মাসেল উইকনেস, প্রিভিয়াস হিস্ট্রি অফ ফল, gait or balance abnormalities, use of a walking aid, visual impairment, arthritis, impaired activities of daily living, cognitive impairment, and psychotropic medication. একদম বক্সের কোশ্চেন। Then next question, mention 4 intervention to reduce the risk of fall and fracture. এটাও একদম বক্সের কোশ্চেন, নেক্সট বক্সটাই এই কোশ্চেনের আছে। ইন্টারভেনশন গুলো একটু দেখি আমরা। এক্সারসাইজ should include component of lower limb strength and balance training. Then calcium and vitamin D supplement, main evidence of effectiveness for patient in institutional care. Then আসে medication review. জেনেটিক পিপলরা অনেক ধরনের মেডিকেশন খেয়ে থাকে, এর মধ্যে যেমন হিপনোটিক্স, অ্যান্টিহাইপারটেনসিভ, এসবের কারণে ফল হতে পারে। দেন আসে ক্যাটারেক্ট সার্জারি। আর যেসব পেশেন্টের ক্যাটারেক্ট থাকে তাদের ব্লাডিং অফ ভিশনের কারণেও ফল হতে পারে, সো ক্যাটারেক্ট সার্জারি করাটা মোস্ট ইম্পর্টেন্ট। দেন অ্যান্টি স্লিপ শুজ, ইফেক্টিভ অনলি ইন আইসি কন্ডিশন। ওকে, আর দেন হোম এনভায়রনমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড মডিফিকেশন করতে হবে। আর যদি কোনো কার্ডিয়াক প্রবলেম থাকে বা কমপ্লিট হার্ট ব্লকের কোনো প্রবলেম থাকে, সো কার্ডিয়াক পেসমেকার ফর ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি, এটা এনশিওর করতে হবে। সো আমরা কোশ্চেন 1টা এখানেই শেষ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর রাফি, আপনি কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ রিদি আপু, খুব স্পেসিফিক ভাবে আমাদের কোশ্চেন গুলাকে অ্যানালাইসিস করার জন্য। সো আমি জাস্ট গ্রুপ এ থেকে আমাদের একটা জাস্ট পয়েন্ট মাথায় ঢুকাবো আপনাদের, সেটা হচ্ছে যে দেখবেন যে পোস্টপার্টামের যে প্রশ্নটা আসছে এটা কিন্তু এর আগের একটা সেশনেও আসছিল, আমি যদি ভুল না হয়ে থাকি। সো আমাদের এই সেশনটার ইম্পর্টেন্স হচ্ছে এটাই, যে হচ্ছে আপনার আগের সেশনের যতগুলো আছে সবগুলো যদি আপনার সলভ করা থাকে এবং এগুলো যদি আপনি নলেজে রাখতে পারেন, এসিকিউটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। মানে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার কি অ্যান্সার করা লাগে। সো থ্যাংক ইউ আপুকে। আমরা এখন হচ্ছে যে পরবর্তীতে নেক্সট পরবর্তী গ্রুপ বি তে যাব। আহ ফারহানা আপু, সাউন্ড এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া। এর আগে সবকিছু শুনতে পেয়েছেন আপনারা? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী গ্রুপ বি এর জন্য আমরা যাচ্ছি। এটা আমাদের প্রেজেন্ট করবে ওয়াফা করিম আপু।
second. হুম। ওয়াফা তুমি আপুকে বলবো যে আপনার সেশনটা শুরু করার জন্য। আচ্ছা, ধন্যবাদ রাফি ভাইকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমার হচ্ছে আহ, জুলাই 24-এ আমি মিড টার্ম পাস করেছি। আমার হচ্ছে পড়েছে গ্রুপ 2। আমি এটা শুরু করার আগে কিছু প্রিমিটিভ কথা আপনাদেরকে বলতে চাই রিটেনের ব্যাপারে। সেটা হচ্ছে আপনাদের যে রিটেন পরীক্ষাটা হবে ইউজুয়ালি তো 1 আর 2 তারিখে হয়। তো 1 তারিখটা হচ্ছে এসবিএ দিবেন, আর হচ্ছে তার পরের দিন হচ্ছে রিটেন থাকে। তো রিটেনের যখন আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনাকে একটা এনভেলপে হচ্ছে কোয়েশ্চেনটা দিবে। কোয়েশ্চেনটা হচ্ছে 4টা গ্রুপ থাকে, 1 2 3 4। আর আপনাদেরকে হচ্ছে 4টা এক্সাম স্ক্রিপ্ট দিবে। তো ওইখানে হচ্ছে আপনাদের উপরে কিন্তু আলাদা করে হচ্ছে গ্রুপ 1 2 এগুলো লেখার কোনো দরকার নেই, কারণ ওগুলো আগে থেকে লেখা থাকে। ওগুলো হচ্ছে ডিফারেন্ট কালারের হয়, মানে হচ্ছে সরি। এবার একটু বল। আচ্ছা, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? আর স্লাইড কি দেখতে পাচ্ছেন আপনারা? Pause. ঠিক আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্ড করবেন। জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে যে এক্সাম স্ক্রিপ্ট দিবে মোট 4টা, তো 4টার মধ্যে মানে গ্রুপ 1 2 এগুলো লেখা থাকবে। আর সেই সাথে হচ্ছে আপনাদের মানে ডিফারেন্ট কালারের থাকবে, লাইক হচ্ছে ব্লু, পিঙ্ক, গ্রিন আর ইয়েলো, এই 4টা কালারের থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ওইভাবে একটু কেয়ারফুলি হচ্ছে যেটা যে গ্রুপে লিখবেন কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে তো ওইগুলো একটু এনশিওর করতে হবে। তো এখন আসি হচ্ছে এসিকিউতে। এসিকিউতে হচ্ছে আমরা কিন্তু পার্ট 1 যখন পাশ করে আসি তখন কিন্তু আমরা এমসিকিউ এসবি এগুলো দিয়েই আসি। তো আমাদের কিন্তু এই 2 বছর আমরা ট্রেনিং করি, ডিউটি করি, সবকিছুই করি, কিন্তু আমরা কিন্তু এই যে স্পেসিফিক্যালি কিভাবে লিখতে হবে বা রিটেনটা প্র্যাকটিস কিন্তু আমাদের থাকে না। তো সেই জন্য হচ্ছে আমরা আজকের এই সেশনটা আপনাদের জন্য এই জন্যই করা যে হচ্ছে কিভাবে লিখলে আপনি একটু বেশি মার্কস ক্যারি করতে পারবেন, বা একদম হচ্ছে 1 এর জায়গায় মানে 1-এ 1 পাবেন বা 2-তে 2 পাবেন, মানে 0.5 যাতে কাটার যাতে কোনো স্কোপ না থাকে সেটা ইনশিওর করার জন্যই হচ্ছে আজকের এই সেশনটা। তো আপনাদের কাছে এরকম মানে এখন বিসিবিএস এর জিনিসগুলো অনেক বেশি স্পেসিফিক চাই, যে 2টা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বা 4টা ইনভেস্টিগেশন এগুলোর ক্ষেত্রে। তো এখানে যে আমি যে স্লাইড গুলো সাজিয়েছি সেখানে হয়তো বা ইনভেস্টিগেশন যখন আসবে তখন দেখা যাবে যে 3টা বা 4টা ইনভেস্টিগেশন চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যখন পরীক্ষার্থী ছিলাম তখন আমাদেরকে এভাবে বলা হয়েছে যে ইনভেস্টিগেশন যখন আপনি আহ লিখবেন তখন সেই সাথে ইনভেস্টিগেশন আপনি কি কি ফাইন্ডিং পাবেন সেটা সহ লিখে দিতে। আবার হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, এখানে হচ্ছে আপনি 2টা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট লিখতে পারেন, বাট আমরা যদি একটু জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট এভাবে লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আরো বেশি সুন্দর হয়, মানে একটা ইমপ্রেশনও ভালো পড়ে। এবং সেই সাথে হচ্ছে আমরা 2-এ 2 বা হচ্ছে যত মার্কস আছে তত মার্কসই ক্যারি করা আমাদের পক্ষে সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখন শুরু করছি। তো 2 এর এ নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে a 25-year-old man complained of dark urine and oliguria for 3 days. He had history of mild fever and runny nose 5 days back. On examination, he was hypertensive with pedal edema, urine RE revealed plenty of red blood cells with no pus cell.
এখন হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য মোস্ট পসিবল ডায়াগনোসিস। 2 হচ্ছে 1 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস উইথ ডিফারেন্সিয়েটিং পয়েন্টস। অ্যান্ড 3 হচ্ছে রাইট ডাউন 2 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এখন আপনাদের মধ্য থেকে কেউ একজন কি অ্যান্সার করতে চাচ্ছেন যে এটা কি হতে পারে? এনিওয়ান? আপনারা কি কেউ অ্যান্সার করতে চান এটা কি হতে পারে? আমাদের কিন্তু অফলাইনও মানুষ আছে। ভাইয়া কি অ্যান্সার করতে চান? আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, ওইটা আমি যে আইজি নেফ্রোপ্যাথি। কারেক্ট, এটা হচ্ছে আইজে নেফ্রোপ্যাথি। কারণ হচ্ছে এখানে ডিউরেশনটা আপনি দেখেন, ডিউরেশনটা কত ডিউরেশনে চেয়েছে, শর্ট ডিউরেশনে যেহেতু চেয়েছে তাই এটা হচ্ছে আইজে নেফ্রোপ্যাথি। তো এটা হচ্ছে আমি যতগুলো অ্যান্সার এখানে সাজিয়েছি সবগুলোর মধ্যে পেজ নাম্বার দেওয়া আছে এবং 24th এডিশন থেকে সবগুলো নেওয়া। তো এখানে 1 নাম্বার ডায়াগনোসিস যেহেতু চেয়েছে, এখানে হচ্ছে আইজে নেফ্রোপ্যাথি। তো আপনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি আসবে? আমরা তো জানি যে হচ্ছে শর্ট ডিউরেশন থাকলে আইজে নেফ্রোপ্যাথি হয়, এবং যদি একটু 10 to 14 ডেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস অথবা পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা বলেন সেটা। তো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট চেয়েছে, ওখানে স্পেসিফিক্যালি চাই নাই ডিফারেন্সিয়েটিং পয়েন্ট কয়টা, তো আমি 5টা লিখেছি। আপনাদের যেহেতু 2 মার্কস, আপনারা হচ্ছে 2 থেকে 3টা লিখলেই এনাফ হবে। তো সেক্ষেত্রে ডিফারেন্সিয়েটিং পয়েন্টস গুলো হচ্ছে আইজে নেফ্রোপ্যাথিতে 3 to 5 ডেজ আফটার হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আর পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে 10 to 14 ডেজ আফটার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অর হচ্ছে স্কিন ইনফেকশন। আর এখানে হচ্ছে এটা হবে মেইনলি হচ্ছে আপনার ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে, আর পোস্ট ইনফেকশাসটা হবে মেইনলি চিলড্রেন এবং ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে। অ্যাসোসিয়েশন থাকবে যে লিভার ডিজিজ এবং সিলিয়াক ডিজিজ, আর হচ্ছে পোস্ট ইনফেকশাস এর ক্ষেত্রে থাকবে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল কনকারেন্ট যদি ইনফেকশন থাকে সেটা, এবং হচ্ছে স্ট্যাফিলোকক্কাল এন্ডোকার্ডাইটিস। আর হচ্ছে আপনার হিস্টোলজিতে ইনক্রিজ মেসেঞ্জার ম্যাট্রিক্স এন্ড হচ্ছে সেলস পাবেন, আর পোস্ট ইনফেকশাসে পাবেন ডিফিউজ প্রলিফারেশন অফ এন্ডোথেলিয়াল এন্ড মেসেঞ্জিয়াল সেলস। আর আইজি নেফ্রোপ্যাথিতে কমপ্লিমেন্ট নর্মাল থাকবে, আর পোস্ট ইনফেকশনসে কমপ্লিমেন্ট লেভেলটা ডিক্রিজড হবে। এক্ষেত্রে হচ্ছে C3 C4টা ডিক্রিজড হয়। আপনারা যদি আরো আরো লিখতে চান তাহলে লিখতে পারেন, যে হচ্ছে আমি এখানে 5টা এনেছি বাট আরো বলছি, সেটা হচ্ছে অ্যাজোটাইটার। অ্যাজোটাইটার হচ্ছে পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসে কিন্তু অ্যাজোটাইটারটা লেভেলটা ইনক্রিজ থাকে, কিন্তু আইজি নেফ্রোপ্যাথিতে এরকম কিছু থাকবে না। আর হচ্ছে আইজি নেফ্রোপ্যাথি হচ্ছে একটা সেলফ লিমিটিং ডিজিজ, কিন্তু পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আপনার অ্যান্টিবায়োটিক লাগবে। আর হচ্ছে প্রগনোসিসের ক্ষেত্রে 20 to 30 ইয়ার্স এর মধ্যে দেখা যায় যে হচ্ছে সিকিটি ডেভেলপ করে। নেক্সট নেক্সট হচ্ছে 2 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো এখানে হচ্ছে আপনারা চাইলে 2টা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট লিখলেই হয়, বাট একটু গুছানো লিখানোর জন্য আমরা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়েছি। আপনাদের যদি যে কোনো কোয়েশ্চেনই থাকে আপনাদের রিটেনে, এটা হচ্ছে জানুয়ারিতে যদি এরকম থাকে যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট 2টাই স্পেসিফিক করে দিল, আপনারা একটু চাবেন যে হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট প্লাস স্পেসিফিক ম্যানেজমেন্ট দিয়ে লিখতে। টাইম অনেক কম থাকে আমি মানি সেটা, বাট যদি হচ্ছে টাইম যদি কুলাতে পারেন বা হচ্ছে আপনি যদি ½ আওয়ার রাখেন প্রতিটা গ্রুপের জন্য, তাহলে সেই ক্ষেত্রে আশা করি আপনারা ম্যানেজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাজ আ গ্রস আপনি হচ্ছে যে কোনো এটার ক্ষেত্রেই লিখতে পারবেন, যে কাউন্সিলিং দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য ডিজিজ, এন্ড হচ্ছে এখানে যেহেতু বেড রেস্টটা ইম্পর্টেন্ট আমরা লিখছি, বা অন্য কোনো সিস্টেম যদি এন্ডোক্রাইন থাকতো অথবা রিউমাটোলজিক্যাল যদি কোনো ডিজিজ থাকতো সেক্ষেত্রে আপনারা লিখতে পারতেন যে পেশেন্ট এডুকেশন করবো। আর দেন হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে কন্ট্রোল ব্লাড প্রেশার বাই এসি ইনহিবিটর, দেন হচ্ছে ফ্লুইড এন্ড সল্ট রেস্ট্রিকশন করবো আমরা, তারপর হচ্ছে ডায়োরেটিক্স দিব ফর হচ্ছে পেডাল এডেমা, এন্ড হচ্ছে ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বি নাম্বার। বি নাম্বারে আছে হচ্ছে 50-year-old man known hypertensive admitted with transient disturbance of speech, paresthesia, disorientation and convulsion. His blood pressure was 240/120 millimeter mercury, and fundoscopy showed a bilateral hemorrhage exuded in papilledema. He had no signs of meningeal irritation. Bedside urine examination showed 2+ proteinuria. তো 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন ইজ ইট কল্ড, what could be the principle of lowering blood pressure in this patient in acute phase, and 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 4 antihypertensive drugs suitable for treating this patient. এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা অ্যান্সার কি হবে, এটা ডায়াগনোসিসটা কি হবে? এনিওয়ান? ভাইয়া আর একটু স্পেসিফিক হতে হবে। এখানে যেহেতু বাইলেটারাল আপনার হিমোরেজ এক্সুডেড এন্ড প্যাপিলিডেমা বলেছে বা প্রোটিনিউরার কথা বলেছে, টার্গেট অর্গান ড্যামেজ কিন্তু আছে। আচ্ছা, আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অথবা অ্যাক্সেলারেটেড হাইপারটেনশন। আচ্ছা, এটা এটা আমি কেন বলছি,
কারণ হচ্ছে আপনি আগের স্লাইডে দেখেন যে এখানে হচ্ছে ক্লু গুলা কি কি, এখানে হচ্ছে দেখেন ডিস্টারবেন্স অফ স্পিচ, প্যারাস্থেসিয়া, ডিসওরিয়েন্টেশন, কনভালশন বলেছে, তার মানে টার্গেট অর্গান ড্যামেজ তার আছে, ব্রেন ইনভলভ করেছে। তারপর হচ্ছে বায়োলেটারাল হেমোরেজ, এক্সুডেটিভ প্যাপিলিডেমা বলেছে। একটা ক্লু হচ্ছে ম্যালিগন্যান্ট বা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন বলার সময় আমি যদি প্যাপিলিডেমাটা দেখি তাহলে কিন্তু আমরা এটা বলতে পারছি। আর হচ্ছে এটা তো হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি স্টেজ 4-এ চলে গিয়েছে যেহেতু প্যাপিলিডেমা আছে। আবার সেই সাথে কিডনিকে ইনভলভ করেছে যেহেতু 2+ আমরা প্রোটিনিউরিয়া পাচ্ছি। তো ইট ইজ হচ্ছে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন অর অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন, যেটা প্রেফারেবল। আর প্রিন্সিপাল অফ লোয়ারিং ব্লাড প্রেশার, এখানে হচ্ছে কন্ট্রোলড রিডাকশন অফ আ লেভেল অ্যাবাউট 150/90 মিলিমিটার মার্কারি ওভার আ পিরিয়ড অফ 24 to 48 আওয়ার্স। আচ্ছা, এতটুকু লিখলে এনাফ, কারণ হচ্ছে এখানে প্রিন্সিপাল অফ লোয়ারিং ব্লাড প্রেশারটা চেয়েছে, বাট আমি হচ্ছে কজটাও এনেছি আমরা কেন এটা করছি। কারণ হচ্ছে আপনি যদি টু কুইকলি যদি ব্লাড প্রেশারটা রিডিউস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু টিস্যু পারফিউশনটা কমে যাবে। as lowering BP too quickly may compromise tissue perfusion due to altered autoregulation and can cause cerebral damage including occipital blindness, precipitate coronary or renal insufficiency. তাই এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কন্ট্রোল রিডাকশন করব। আর 3 নাম্বার হচ্ছে 4 অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস চেয়েছে। এখানে তো আপনার হচ্ছে মানে যেহেতু একদম স্পেসিফিক চেয়েছে 4টা ড্রাগ, তো এখানে বইয়ে 4টাই দেওয়া আছে। আপনারা একটু খেয়াল থাকবেন যে এখানে হচ্ছে আইভি নাকি আইএম এটা অ্যান্সার করার ক্ষেত্রে। তো এখানে আইভি অথবা আইএম আমরা ল্যাবিটাল দিতে পারি। আমি এখানে ডোজটাও এনেছি, ডোজ চাইনি যদিও, কিন্তু আমরা কিন্তু ওয়ার্ডে আপনাদের এত বেশি বিপি থাকলে কিন্তু আমরা আইভি মানে ইনফিউশন ল্যাবিটেলল আমরা কিন্তু অহরহ ইউজ করি। তো সেই ক্ষেত্রে আপনাদের ডোজটা জানানো দরকার। 2 মিলিগ্রাম/মিনিট টু আ ম্যাক্সিমাম ডোজ অফ 200 মিলিগ্রাম। দেন আইভি আমরা জিটেন ইউজ করতে পারি। এখানে হাইড্রোলাজিন কিন্তু আমরা আইএম ইউজ করি, নট আইভি। এবং হচ্ছে আইভি সোডিয়াম নাইট্রোক্লোরাইড আমরা ইউজ করব। ওকে, দেন হচ্ছে আমরা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি ভাইয়া, এনকেফালোপ্যাথির সাথেও ভাইয়া এখানে হচ্ছে রেটিনোপ্যাথিও কিন্তু আছে। আপনার টার্গেট অর্গান ড্যামেজ গুলো দেখেন, রেটিনোপ্যাথি আছে, আবার সেই সাথে হচ্ছে আপনার প্রোটিনিউরিয়া আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ম্যালিগন্যান্ট অথবা অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন ইজ মোর কারেক্ট অ্যান্সার। আপনি হয়তো মার্কস পাবেন, হয়তো 0.5 আপনাকে দিবে, কারণ এটা ভুল যে তা বলা যাচ্ছে না। এবং হচ্ছে আপনি এখানে অনেকে আবার দেখলাম আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি লিখেছে, যেহেতু এখানে টার্গেট অর্গান ড্যামেজ আছে সেই ক্ষেত্রে 0.5 হয়তো দিবে। বাট আপনার যেহেতু ডেভিডসন একদম মোর স্পেসিফিক করে এখান থেকেই মেইন বক্স মানে এই টপিকটা থেকে কিন্তু পুরাটা কোয়েশ্চেন স্টেম তুলে দিয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন বা ম্যালিগন্যান্ট লিখতে পারলে মোর অ্যাকুরেট হবে এবং আপনি এখানে ফুল মার্কস পাওয়ার চান্সেসটা পেয়ে যাচ্ছেন। এটাই আমি হচ্ছে এটা এখান থেকে নিয়েছি এবং এখানে লেখা আছে। এবং আপনাদের যদি ইন কেস এখানে তো 4টা ড্রাগস চেয়েছে, বাট আপনাদেরকে যদি এমন চাইতো যে হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বা আপনি ম্যানেজমেন্ট কিভাবে লিখবেন, তো সেই ক্ষেত্রে জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ইমিডিয়েটলি অ্যাডমিট দ্য পেশেন্ট টু হচ্ছে এইচডিও হাই ডিপেন্ডেন্সি ইউনিটে অ্যাডমিট করতে হবে। আপনি কার্ডিওলজির যতগুলো ডিজিজ বা যতগুলো কোয়েশ্চেন আপনার ফিউচারে আসবে ততগুলোতে আপনি জেনারেল ম্যানেজমেন্টে এই কথাটা মাস্ট লিখবেন। একদম হচ্ছে সবার নিচের লাইনে কিন্তু আছে প্রিফারেবলি ইন হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট। তো পেশেন্ট এডুকেশন লেখেন, তারপর হচ্ছে কার্ডিয়াক মনিটরিং লিখবেন, তারপর হচ্ছে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে অ্যাডমিট করে তারপর হচ্ছে আপনি পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন। এগুলো আপনার জেনারেল ম্যানেজমেন্টে আসবে। ওকে, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে সি নাম্বার। সি নাম্বার হচ্ছে 22-year-old fisherman presented with high fever, vomiting, red eyes, dark colored scanty nutrition for last 5 days. On examination, he had raised temperature, tender hepatomegaly, and mild jaundice. Investigations revealed total count of WBC হচ্ছে 14,500, নিউট্রোফিল হচ্ছে 82%, প্লেটলেট কাউন্ট কমে গিয়েছে 1,05,000 আছে, এসজিপিটি 105 আছে, সিরাম ক্রিয়েটিন 1.8 বেড়ে গিয়েছে, ইউরিন আরএমই আরবিসি প্রেজেন্ট এবং অ্যালবুমিন হচ্ছে 2+। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? নেম ফর ইনভেস্টিগেশন টু রিচ দ্য ডেফিনিটিভ ডায়াগনোসিস অ্যান্ড 2 ড্রাগস ট্রিটমেন্ট উইথ ডোজ শিডিউল। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যেটা কি হতে পারে? লেপ্টোস্পাইরোসিস ইজ দ্য কারেক্ট আনসার। এখানে হচ্ছে 24th এডিশনের পেজ নাম্বার 306 এ আছে এটা লেপ্টোস্পাইরোসিস। এখানে হচ্ছে ক্লুগুলা কি, ক্লুগুলা হচ্ছে আপনি দেখেন এখানে ফিশারম্যান বলে দিয়েছে। ফিশারম্যান তার মানে হচ্ছে আপনার হচ্ছে লেপ্টোস্পাইরা কিন্তু হচ্ছে ফ্রেশ ওয়াটারে হবে এবং সেই সাথে হচ্ছে আপনার কিন্তু এখানে কাট এবং অ্যাব্রেশন থাকলে ওইটা ফ্যাসিলিয়েট করে হচ্ছে স্কিনে হচ্ছে পেনেট্রেট করতে, ওইটা একটা ব্যাপার। আর সেই সাথে হচ্ছে আপনার হেপাটোরেনাল যে হচ্ছে সিস্টেম ইনভলভমেন্ট করেছে। তো সেক্ষেত্রে লেপ্টোস্পাইরোসিস ইজ দা হচ্ছে মোর স্পেসিফিক অ্যান্সার। আর ফর ইনভেস্টিগেশন চেয়েছে। আপনারা আপনাদের একটা রিটেনে একটা বলে রাখি যে সেটা হচ্ছে আপনাদের যে এখানে কিন্তু রুটিন ইনভেস্টিগেশন গুলা যদি কোনো একটা ডিজিজের রুটিন ইনভেস্টিগেশন গুলো দিতে পারেন যদি হচ্ছে এটা মোর মানে সিগনিফিকেন্ট হয়, বাট আপনারা চেষ্টা করবেন যে ওই ডিজিজের জন্য স্পেসিফিক কি সেটা লেখার জন্য। আপনার রুটিন ইনভেস্টিগেশন গুলা যদি একদমই কিছু মনে না পড়ে বা কিছু একদম খাতা খালি রেখে আসতে হচ্ছে বা কিছুতেই মনে পড়ছে না সেরকম হলে আপনারা লিখতে পারেন। বাট এই ক্ষেত্রে আপনাদের মার্কস কিন্তু একটু কমে আসবে, হয়তো বা 2 এর মধ্যে 1.5 পাবেন বা হচ্ছে 1 পাবেন এরকম আর কি। তো সেই ক্ষেত্রে
আমরা আরেকটা ব্যাপার যে স্টেমে যে ইনভেস্টিগেশন গুলো উল্লেখ করা থাকবে সেগুলো আপনারা না লেখার ট্রাই করবেন। আপনারা হচ্ছে আপনাদের যেটা মনে আছে সেগুলো হচ্ছে লিখবেন, মানে এগুলা বাদে। জি, এখন সরি, হ্যাঁ হার্ড কপি আছে ভাইয়া। ফর ইনভেস্টিগেশন হচ্ছে ব্লাড কালচার আমরা করব। ব্লাড কালচার হচ্ছে আপনারা জাস্ট নামগুলো লিখলেই হবে, বাট আপনারা কবে কোনটা হচ্ছে পজিটিভ পাবেন সেটা আমি আনার ট্রাই করেছি। ব্লাড কালচার হচ্ছে মোস্ট লাইকলি টু বি পজিটিভ ইফ টেকেন বিফোর হচ্ছে ডে 10। ইউরিন কালচার আপনাদের হচ্ছে সেকেন্ড উইক অফ ইলনেসে ইউরিন কালচারটা পজিটিভ পাবেন। ম্যাট টেস্ট হচ্ছে মোর স্পেসিফিক, এখানে হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন টেস্ট, আর হচ্ছে ডি হচ্ছে ডিটেকশন অফ লেপ্টোস্পাইরাল ডিএনএ বাই হচ্ছে পিসিআর প্রোগ্রাম। আর টু ড্রাগস ট্রিটমেন্ট এখানে দুইটা চেয়েছি, আমি তিনটা এনেছি। এখানে হচ্ছে ওরাল ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 1 উইক। দেন আইভি আমরা পেনিসিলিন ইউজ করতে পারি 900 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি ফর 1 উইক। আর সি তে আছে আইভি সেফট্রাইক্সন, এটা হচ্ছে 1 গ্রাম ডেইলি ফর হচ্ছে 1 উইক। হ্যাঁ আমরা ল্যাপ্টোস্পাইরাল অ্যান্টিজেনও করতে পারি, বাট ডেভিডসনে হচ্ছে আইজিএম ফ্লুরোসেন্সটা আছে, ওইটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি মোট 4টা এনেছি, বাট হচ্ছে ওগুলাও আছে, আপনারা ওগুলাও লিখতে পারবেন, সমস্যা নেই। আর এখানে হচ্ছে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেপ্টোস্পাইরোসিসের যে পিকচারটা কোন কোন সিস্টেম ইনভলভ করছে। তো এটা কিন্তু হচ্ছে একটা হট টপিক, এটা হচ্ছে মিড টার্মের জন্য খুবই একটা হট টপিক। আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজ বলেন বা আপনারা যেখানে যে ইনস্টিটিউশনে ট্রেনিং করেছেন বলেন, সেখানে কিন্তু লেপ্টোস্পাইরাল পেশেন্ট আমরা পাই এবং সেই অনুসারে ট্রিটমেন্ট করি। তো আমরা যে 2 বছরের যে পেশেন্ট গুলো অহরহ দেখি সেগুলোর সামিশনই কিন্তু আপনার হচ্ছে মিড টার্ম। তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। তো আপনার হচ্ছে এরকম ডিজিজের যে পিকচার গুলা যে দেখবেন, পিকচার গুলার মধ্যে কিন্তু দেখা যায় লেপ্টোস্পাইরা বলেন বা আলসারেটিভ কোলাইটিস বলেন বা হচ্ছে সার্কোইডোসিস বলেন, ওখান থেকে কিন্তু স্পেসিফিক্যালি অনেক সময় চাই যে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন গুলা লিখো বা হচ্ছে রেনাল ম্যানিফেস্টেশন গুলা লিখো, এরকম করে কিন্তু স্পেসিফিক করে চাই। তো আপনার পিকচার গুলো খুব ভালো করে পড়তে হবে। আর পাশে হচ্ছে আমি ম্যানেজমেন্ট এবং প্রিভেনশনে এটা লেখা আছে যে হচ্ছে কোন কোন ড্রাগস গুলো আমরা ইউজ করবো। নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। D. D তে হচ্ছে 20-year-old man presented with retrosternal discomfort with exertional dyspnea for 2 months, which is progressively increasing. On query, he gave history of low-grade fever with weight loss for 5 kg during this period. On examination, pulse was 110 and regular. The blood pressure was 90/60 millimeter mercury, raised jugular venous pressure, lungs clear. Chest X-ray showed cardiomegaly. What is the most likely clinical diagnosis? 4 clinical signs you will look for and 4 investigation for diagnosis of this patient. Anyone? কি হতে পারে? ভাই অ্যান্সার করতে চান? ওকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। নট রিয়েলি। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস না, আপনি ক্লু গুলো একটু ভালো করে খেয়াল করে দেখেন। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস হলে একটা ভালভুলার একটা হার্ট ডিজিজের কথা আমাদেরকে বলতো, যে ভালভুলার হার্ট ডিজিজের পেশেন্ট যদি ফিভার নিয়ে আসে আনটিল আদারওয়াইজ ইজ প্রুভেন ইট ইজ ডিউ টু ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস, সাথে হচ্ছে কিছু ফিচার গুলো নিশ্চয়ই থাকতো, এটা এখানে দেয়নি। আচ্ছা আমি আপনাকে দেখে সাহায্য করছি, সেটা হচ্ছে টিউবারকুলার পেরিকার্ডিয়াল ইফিউশন। আচ্ছা আমি টিউবারকুলার কথাটা কেন আনলাম, আমি পেরিকার্ডিয়াল ইফিউশন তো লিখতে পারতাম, বাট এখানে হচ্ছে আপনি যখন ডায়াগনোসিস গুলো লিখবেন আপনি চাবেন যে হচ্ছে ডিউ টু হোয়াট, এখানে কি চাচ্ছে মেনলি আপনি হচ্ছে এটা এই ডিজিজটা কেন, মানে আপনাকে তো স্টেম একটা ক্লু দিয়ে দিয়েছে লো গ্রেড ফিভার উইথ ওয়েট লস ফর 5 কেজি ডিউরিং দিস পিরিয়ড। এই ক্লুটা দেওয়ার মানে হচ্ছে ওনারা একটু স্পেসিফিক করে দিয়েছে ডিউ টু হোয়াট। তো আপনি পেরিকার্ডিয়াল ইফিউশন দিলেও হয়তো বা 0.5 আপনাকে দিবে, এক্সামিনার চাইলে 1ও দিতে পারে, এটা এক্সামিনারের মুডের উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনারা চাবেন একটু মোর স্পেসিফিক লিখতে। এখন হচ্ছে আপনাদের মাইন্ডে কোয়েশ্চেন থাকতেই পারে, এটা আমার মাইন্ডেও কোয়েশ্চেন ছিল যে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস না কেন বা কার্ডিয়াক টেম্পোনেট না কেন। আমি ডিডিটা এক্সক্লুড করে দিচ্ছি। কার্ডিয়াক টেম্পোনেট হলে আপনার হচ্ছে শর্ট একটা হিস্ট্রি থাকতো, র্যাপিডলি অ্যাকুমুলেটিং আপনার হচ্ছে ইফিউশনটা থাকতো, বাট এখানে এটা মিসিং, এখানে হচ্ছে একটা ডিউরেশনটা কিন্তু একটু প্রলগ বলেছে। আর হচ্ছে কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস আপনি চিন্তা করতে পারতেন, বা অ্যাকিউট পেরিকার্ডিটিস, অ্যাকিউট পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে বা কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এর ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে এক্সারশনাল যে ডিসনিয়া এটা কিন্তু হচ্ছে বা রেট্রোস্টার্নাল ডিসকমফর্টের কথাটা কিন্তু আসলে আসে। কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন ডেভিডসনেও কিন্তু হচ্ছে রেট্রোস্টার্নাল কম্প্রেশনের কথাটা কিন্তু পেরিকার্ডিয়াল ইফিউশনে উল্লেখ আছে। তো সেই ক্ষেত্রে আপনার মোর স্পেসিফিক হবে টিউবারকুলার পেরিকার্ডিয়াল ইফিউশন, এই অ্যান্সারটা আনা। তো ক্লিনিক্যাল সায়েন্স চেয়েছে 4টা, আমি লিখেছি অনেকগুলো লিখেছি। তো এখানে হচ্ছে পালসাস প্যারাডক্সাস, রেইজড হচ্ছে জুগুলার ভেনাস প্রেশার, হাইপোটেনশন, হার্ট সাউন্ড হচ্ছে কোয়াইটার, পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব, পেরিফেরাল এডেমা এবং হচ্ছে স্মল সাইন উইল বি পজিটিভ। আর হচ্ছে 4টা ইনভেস্টিগেশন, এখানে আমি হচ্ছে 5টা লিখেছি। এখানে হচ্ছে ইকোকার্ডিওগ্রাম টু ডিটেক্ট হচ্ছে সাইজ অফ ইফিউশন, দেন হচ্ছে
আপনার ইসিজিতে ইলেকট্রিক্যাল অল্টারনেটস এন্ড রিডিউস হচ্ছে কিউআরএস ভোল্টেজ অন ইসিজি হবে। টেস্ট রেসে পিওভিতে আপনি গ্লোবুলার একটা অ্যাপিয়ারেন্স পাবেন। আর হচ্ছে এখানে এখন দেখেন, এখানে কিন্তু হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশনে কিন্তু ডেভিডসনের মোট 3টা ইনভেস্টিগেশনের কথাই বলা আছে। আপনি কার্ডিওলজি যতগুলা ইনভেস্টিগেশনে দেখবেন ওখানে মেন কিন্তু গ্রসলি কিন্তু ইকো বলেন, ইসিজি বলেন, এক্সরে লেখা। বাকিগুলো হচ্ছে আপনার মানে আপনি এখানে চেস্ট এক্সরে করলেন, ভালো কথা। তো এখন হচ্ছে আপনার যেহেতু ডিজিজটা স্পেসিফিক করে দিয়েছে, আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা টিউবারকুলার পেরিকার্ডিয়াল ইফিউশন, হাইপোথাইরয়েডিজম এবং হচ্ছে ইউরেমিয়ার জন্য এই 3টা কজে কিন্তু প্রাইমারি চিন্তা করি। বাট এখানে তো যেহেতু আলাদা করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনার টিবি ডিটেকশন করার জন্য আপনি কি করছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমি পেরিকার্ডিওসিনথেসিস উইথ স্টাডি অফ পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আনা উচিত। তো সেক্ষেত্রে আপনি মাইক্রোবায়োলজি, সাইটোলজি, বায়োকেমিস্ট্রি এবং হচ্ছে এডিএ করতে পারেন, আর ট্রপাই লেভেলটা করতে পারেন। আর টিউবারকুলার আপনি বাকি টেস্ট গুলো আনতে পারেন। টিবি ডিটেকশন করার জন্য আপনি এনটি টেস্ট করতে পারেন, স্পুটাম ফর এএফবি, বা হচ্ছে কালচার করতে পারেন, জিন এক্সপার্ট, এগুলোও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে। জি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে কিউআরএস ভোল্টেজ হবে। আমি হচ্ছে এখান থেকে এনেছি এটা, এখানে লেখা আছে সব ডেভিডসনে। দেন হচ্ছে আমার লাস্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে 2E, যেটা হচ্ছে 25-year-old man presented to you with a fever for 7 days. He had a history of recurrent attacks of bloody diarrhea for the last 6 months. On examination, his anemic temperature 101 degree Fahrenheit and abdomen was tender. What is the most likely diagnosis? 4 clinical signs you would look for during lower limb examination and 4 investigation that can be done to assess the severity of this disease. এখন হচ্ছে এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এনিওয়ান? ভাই অ্যান্সার করতে চান? আচ্ছা, আপনি এখানে ক্লু গুলা দেখেন যে হচ্ছে আইবিডি, মানে কোনটা হবে, একটু বি স্পেসিফিক। আচ্ছা, আমি এখানে একটু আপনাদেরকে সাহায্য করছি। সেটা হচ্ছে আপনি দেখেন এখানে লেখা আছে যে ফিভার ফর 7 ডেজ, মানে একটা অ্যাকিউট অ্যাটাক হয়েছে ধরা যায়, এবং তার রিকারেন্ট অ্যাটাকস অফ ব্লাডি ডায়রিয়া কিন্তু 6 মান্থস ধরেই আছে। তো এখন হচ্ছে আপনার কাছে মনে হতে পারে আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, হ্যাঁ আপনারা সবাই এটা পারবেন আশা করি। কিন্তু আইবিডি লিখলে হয়তো বা আপনাকে 0.5 দিবে। আপনার এটা কোন এন্টিটি, এটা কি ক্রনস নাকি হচ্ছে আলসারেটিভ কোলাইটিস? দ্যাট উড বি মোর স্পেসিফিক অ্যান্সার। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন, ইন কেস আপনি, মানে আমি ধরে নিচ্ছি যে আপনি পরীক্ষা হলে মনে করতে পারছেন না যে ব্লাডি ডায়রিয়া বলেন বা এই স্টেমে আপনি আলসারেটিভ কোলাইটিস লিখবেন না ক্রনস ডিজিজ দেখবেন। তো এখানে হচ্ছে টেকনিকটা আপনি পরের কোয়েশ্চেন গুলোতে দেখেন। পরের কোয়েশ্চেন গুলোতে কি চেয়েছে, এখানে চেয়েছে কিন্তু ক্লিনিক্যাল সায়েন্স ইউ উড লুক ফর লোয়ার লিম্ব এক্সামিনেশন, এটা দুইটাতেই থাকে, এটাতে মানে স্পেসিফিক্যালি মানে ধরা যাচ্ছে না। কিন্তু 4টা ইনভেস্টিগেশন দ্যাট উড অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ দিস ডিজিজ, সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের একটা কিন্তু বক্স ডেভিডসনে আছে, এবং এটা কিন্তু অ্যাকিউট আলসারেটিভ কোলাইটিসের বক্সটা মাইল্ড, মডারেট, সিভিয়ার দিয়ে আছে। তো আপনি এটা দেখে কিন্তু আপনার মনে পড়া উচিত যে হচ্ছে এটা অ্যাকিউট আলসারেটিভ কোলাইটিস হবে। তো এখানে হচ্ছে অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস এবং হচ্ছে ক্রনস ডিজিজে কিন্তু আপনার ওয়াটারি ডায়রিয়া হয়, মানে হচ্ছে আর এখানে আলসারেটিভ কোলাইটিসে কিন্তু মেইনলি উল্লেখ করা আছে ব্লাড এবং মিউকাস, মিউকাস হচ্ছে পাস হবে, প্যাসেজ অফ হচ্ছে ব্লাডের সাথে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে দ্যাট উড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর হচ্ছে 4টা ক্লিনিক্যাল সাইন্স ইন লোয়ার লিম্ব এক্সামিনেশন, এখানে হচ্ছে এরিথ্রোমা নোডোসাম আপনি পাবেন, পায়োডার্মা গ্যাংগ্রিওসাম পাবেন, আর আপনি ডিপ ভেনাস থ্রম্বোসিস পাবেন, আর সেই সাথে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস এটা পাবেন। আর 4টা ইনভেস্টিগেশন বলেছে, আপনি এখানে 4টা ইনভেস্টিগেশন নাম লিখলেই হতো, বাট এখানে যদি আপনি, আমি এখানে স্লাইডে হচ্ছে কতটুকু মার্কার হলে আপনি সিভিয়ারটা বলবেন সেটা আমি এনেছি, কারণ এটা হচ্ছে আপনি যখন এই কোয়েশ্চেনটা গো থ্রু করবেন তখন যাতে আপনার মনে থাকে, সেই জন্য হচ্ছে এটা আনা। তো হিমোগ্লোবিন হচ্ছে লেস দেন 10 গ্রাম পার ডেসিলিটার পাবেন, ইএসআর উইল বি মোর দেন 30 মিলিমিটার মার্কারি পার আওয়ার, সরি মিলিমিটার পার আওয়ার। সিরাম অ্যালবুমিন হচ্ছে লেস দেন 30 গ্রাম পার লিটার। অ্যান্ড অ্যাবডোমিনাল এক্সরেতে আপনি ডাইলেটেড বাওয়েল, মিউকোজাল আইল্যান্ড, থাম প্রিন্টিং অফ মিউকোসা পাবেন। আর ই নাম্বারে হচ্ছে সিগময়েডোস্কোপি, এখানে সিভিয়ার মিউকোসাল ইনফ্লামেটরি চেঞ্জেস, আলসারেশন এন্ড ব্লাড ইন দ্য লুমেন পাবেন। আচ্ছা, আর এখানে হচ্ছে এই পিকচারটা মেইনলি শেয়ার করা এই জন্য যে হচ্ছে আপনি দেখেন পিকচার থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো হচ্ছে, এখন কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্ন হচ্ছে মোর স্পেসিফিক হচ্ছে, এবং সেই সাথে হচ্ছে আপনার এই পিকচার থেকে দেখেন এই যে লোয়ার লিম্বে খেয়াল করলে দেখবেন যে স্যাক্রোআইলাইটিস আছে, মেটাবলিক বোন ডিজিজ, ভেনাস থ্রম্বোসিস, লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস, এরকম নোডোসাম এন্ড পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম এগুলো আছে। তো এগুলা হচ্ছে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, পিকচারটা আনার উদ্দেশ্য হচ্ছে আপনারা এই পিকচার রিলেটেড যে যত কিছু আছে এগুলো একটু ভালো করে গো থ্রু করবেন, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসছে। মানে আপনার যেটা আগে বলেছি যে লেপ্টোস্পাইরোসিস থেকেও, তারপর হচ্ছে সার্কোইডোসিস, মানে এই পিকচার রিলেটেড জিনিসগুলো আপনাদেরকে খুব ভালো করে গো থ্রু করতে হবে। আমার স্লাইড হচ্ছে শেষ, ধন্যবাদ।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডক্টর ওয়াফাকুদ্দিন আপুকে সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। সো একটু খেয়াল করলে দেখবেন সব প্রশ্নই হচ্ছে আপনার ডেভিডসন থেকে দেওয়া, জাস্ট হচ্ছে আমরা কিভাবে উত্তরটা দিব, মানে অ্যান্সারটা কিভাবে স্পেসিফিক হলে আমাদের নাম্বারটা ফুল মার্কস ক্যারি করতে পারবে, সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। সো আমরা এখানে যতটুকু পারতেছি এই জিনিসটাকে ক্লিয়ার করার ট্রাই করতেছি যে আমাদের কোন অ্যান্সারটা দিলে আমাদের জন্য সবচেয়ে বেশি মার্কস ক্যারি করবে। সো আমরা হচ্ছে বি গ্রুপ শেষ করার পরে এখন আমরা সি গ্রুপে যাব। সি গ্রুপ প্রেজেন্ট করবে আমাদের ডক্টর আল ইমরান ভাই। জি, জি। জি, সালাম আলাইকুম। জি, আমাকে শোনা যাচ্ছে? তো অনলাইনে আছে যারা। জি, আমি ডাক্তার মোহাম্মদ আল ইমরান। আমি এবার জুলাই 2024-এ মিড টার্ম পাস করেছি। এখন পার্ট ট্রেনে হিসাবে ঢাকা মেডিকেল কলেজে আছি। আমার সেকশনটা হচ্ছে গ্রুপ সি। ঠিক আছে, আচ্ছা। গ্রুপ 3 এর ফার্স্ট কোশ্চেন হচ্ছে এ 45-year-old cultivator got admitted into hospital with high grade fever with chills and rigor. On examination, there was tender hepatomegaly with punch tenderness. এইটুকু সিনারি দিয়ে আপনারা বলতে পারবেন এটা ডায়াগনোসিস কি হতে পারে? অনলাইনে যারা আছেন বা অফলাইনে কি মনে হচ্ছে আপনাদের এই ডায়াগনোসিসটা, কোশ্চেনটা দেখে? ভাই অ্যান্সার করতে চান? আচ্ছা, সিনারিটা দেখে দেখেন এখানে ফার্স্ট একটা ক্লু আছে, সেটা হচ্ছে কাল্টিভেটর। হ্যাঁ, তারপর হচ্ছে বলা হচ্ছে যে হাই গ্রেড ফিভার উইথ চিলস এন্ড রাইগর। সাধারণত যে কোনো অ্যাবসেসের ক্ষেত্রে আমরা দেখি যে হাই গ্রেড ফিভার থাকে, সাথে চিলস এন্ড রাইগর থাকে। তারপরে বলা হচ্ছে এখানে যে টেন্ডার একটা হেপাটোমেগালি আছে উইথ পার্নস টেন্ডারনেস। তার মানে হচ্ছে কি, দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের হাই গ্রেড ফিভার, তার অ্যাবডোমিনাল টেন্ডারনেস আছে, এবং হেপাটোমেগালি আছে। সাধারণত আমরা দেখি যে লিভার অ্যাবসেসের পেশেন্ট গুলো সাধারণত এরকম টক্সিক থাকে। তো এখানে যেহেতু আরেকটা ইম্পর্টেন্ট ক্লু বলে দেওয়া আছে যে কাল্টিভেটর, আমরা সাধারণত দেখি যে কাল্টিভেটর বা হচ্ছে গিয়ে যারা রাইস পেডি ফিল্ড ওয়ার্কার বা কৃষিকাজ করে যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মিলেরোসিস যে ডিজিজটা, এটাই বেশি কমন। সেক্ষেত্রে আপনি সরাসরি ডায়াগনোসিস লিখতে পারেন যেটা মিলিওডোসিস, অথবা আপনি লিখতে পারেন যে লিভার অ্যাবসেস ডিউ টু মিলিওডোসিস, কারণ অনেকে লিভার অ্যাবসেসও লিখেছে এটা। কিন্তু লিভার অ্যাবসেস আর হচ্ছে মিলিওডোসিসের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েট পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে কাল্টিভেটর যে ইয়েটা অকুপেশনটা, সেটা হচ্ছে গিয়ে এটা ডিফারেন্সিয়েটেড পয়েন্ট। আপনারা দেখবেন যে মিলিওডোসিস যে টপিকসটা দেওয়া আছে এখানে কিন্তু ফার্স্টে লেখা আছে মিলিওডোসিস কি দিয়ে হয়, বার্কোডেরিয়া সিডোমেলাই। ওইখানে হচ্ছে গিয়ে তারপর দেখবেন যে কাদের হয় এটা বেশি, সয়েল অ্যান্ড ওয়াটার, বিশেষ করে রাইস পেডি ফিল্ডস যারা, তাদের এই জিনিসটা বেশি হয়। এই জন্য হচ্ছে কি এটা ডায়াগনোসিসটা, মিলিওডোসিসটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপরে কোশ্চেন বলা আছে হচ্ছে মেনশন 4 অপশন অফ ইনভেস্টিগেশন। যেহেতু এখানে একটা অ্যাবসেস আছে আর যেহেতু একটা ইনফেকশন, যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, সেজন্য অবশ্যই আমরা কালচার করব। কালচার আমরা কিছু কিছু করতে পারি, কালচার অফ দ্য ব্লাড, স্পুটাম অর পাস অন সিলেক্টিভ মিডিয়া, অ্যাশোর্ড আগার মিডিয়া। দেন হচ্ছে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি, পিসিআর বেস টেস্ট করতে পারি। এছাড়া হচ্ছে ইনডিরেক্ট হ্যামাগ্লুটিনেশন টেস্ট করতে পারি। এখানে যে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্টের পয়েন্টটা, সেটা যেগুলো এখন আমি বললাম ওগুলো এই বইতে এভাবেই দেওয়া আছে, একবার স্পেসিফিক করে ইনভেস্টিগেশন গুলো দেওয়া আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে মেনশন 4 ট্রিটমেন্ট অপশন অফ দিস পেশেন্ট। ট্রিটমেন্ট অপশনের ভিতরে এখানে আছে হচ্ছে সেপ্টাজিরিম 100 মিলিগ্রাম পার কেজি, 2 গ্রাম 3 টাইমস ডেইলি, or meropenem 0.5 to 1 gram 3 times daily is given for 2 to 3 weeks. Then হচ্ছে cotrimoxazole twice daily. Then হচ্ছে doxycycline 200 milligram daily for 3 to 6 months. And abscess should be drained surgically. দেখেন আপনি যে এখানে যে ডোজটা এবং হচ্ছে ডিউরেশনটা দেওয়া আছে, যদি কেউ আপনার যদি ডোজ এবং শিডিউলটা ভুলেও যান, তাতে কোনো সমস্যা নেই। আপনারা শুধুমাত্র ড্রাগের যে নামগুলো সেগুলো লিখে দিলে আপনি মার্কস মোটামুটি ক্যারি করতে পারবেন। আর এখানে ক্ষেত্রে লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে অ্যাবসেস শুড বি ড্রেন সার্জিক্যালি। যেখানে একটা লিভার অ্যাবসেস, আপনি যে ওইটা যদি সার্জিক্যালি ড্রেন না করেন তাহলে কিন্তু এখানে অ্যান্টিবায়োটিকটা কাজ করবে না। সেজন্য এই অপশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে আপনাকে লিখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। A 25-year-old
man present with raised well demarcated erythematous plaque of various size in elbow and knees that worsen after sun exposure. এই সিনারিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, মানে কি হতে পারে আনসার? কেউ কি বলবেন অনলাইনে বা অফলাইনে? সোরিয়াসিস। রাইট, এটা হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিসের যে টিপিক্যাল যে মানে ডেসক্রিপশনটা, সেটা হচ্ছে কি ওয়েল ডিমার্কেটেড থাকবে, একটা রেজড ইরিথেমাটাস প্লেক থাকবে, এবং সেটা ভেরিয়াস সাইজ থাকবে, এবং তার হচ্ছে কমন এরিয়াগুলা যেমন হচ্ছে কি এক্সটেন্সর সার্ফেস গুলাতে, বিশেষ করে যেমন এলবো আর হচ্ছে নি, এন্ড ওটা হচ্ছে আফটার সান এক্সপোজারে এই ডিজিজটা হচ্ছে ওরসেন করে। আচ্ছা, মেনশন 4 নেইল ম্যানিফেস্টেশন। এখানে কিন্তু নেইল ম্যানিফেস্টেশন অফ সোরিয়াসিস চেয়েছে, হ্যাঁ। 4টে বইতে লেখা আছে। আচ্ছা, থিমলিং পিটিং, অনেকোলাইসিস। অনেকোলাইসিস হচ্ছে সেপারেশন অফ দ্য নেইল ফ্রম দ্য নেইল বেড, দেন সাবাঙ্গল হাইপারকারাটোসিস এন্ড পেরিয়াঙ্গল ইনভলভমেন্ট। পেরিয়াঙ্গল ইনভলভমেন্টের মধ্যে হচ্ছে গিয়ে অয়েল স্পটস, তারপর হচ্ছে প্যারোনাইকিয়া, এইসব জিনিসগুলো হয়। একটা ছবিতে আমরা স্পষ্ট করে এখানে দেখতে পাচ্ছি, ফার্স্টের ছবিটাতে নেইল পিটিং দেখানো হচ্ছে, দেন হচ্ছে অনেকোলাইসিস। অনেকোলাইসিস এখানে দেখেন নেইল বেড থেকে নেইল গুলো আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে, ফোর্থ এন্ড লাস্ট ফিঙ্গারটা। দেন হচ্ছে সাবাঙ্গল হাইপারকারাটোসিস। নেক্সট কোশ্চেন যাই, মেনশন 4 ড্রাগ টু বি অ্যাভয়েডেড। সোরিয়াসিস হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এত ইম্পর্টেন্ট যে এটা এবার বোধহয় রিটেনে এবং অস্পিতে দুই জায়গায় বোধহয় মানে আসছে, একই সাথে আসছে, এসএকিউতে আসছে, আবার অস্পিতেও ছবি ছিল, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দেখেন বক্সের কোশ্চেনে দেওয়া হয়েছে এখানে, যে মেনশন 4 ড্রাগ টু বি অ্যাভয়েড। আমরা কি কি ড্রাগ এখানে অ্যাভয়েড করব? সেটা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, বিটা ব্লকার, অ্যানাসাইড এবং লিথিয়াম। এখানে অ্যানাসাইড আমি লিখেছি, কিন্তু আপনারা আসলে পরীক্ষার হলে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ পুরোটা লিখবেন, তাহলে আপনি মার্কসটা সুন্দরভাবে পাবেন সাবজেক্ট চোখে, মানে আলাদা একটা ইমপ্রেশন হয় এটাতে। এছাড়া কিন্তু কোশ্চেনটা অন্যভাবে আসতে পারতো, যেমন হচ্ছে গিয়ে হয়তো ডিরেক্ট বলতে পারতো যে এক্সাজারেটিং ফ্যাক্টর কি কি আছে। সেক্ষেত্রে আপনি হেডিং দিয়ে লিখতে পারেন, অথবা ভিতর ভিতর থেকে, যেমন ট্রমা, ইনফেকশন, সানলাইট, দেন হচ্ছে ড্রাগ, দেন হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এভাবে লিখতে পারেন। এর মধ্যে যদি কারো কোনো কোয়ারিজ থাকে আমাকে বলবেন। আচ্ছা, মানে নেক্সট কোশ্চেন হচ্ছে কি, a 25-year-old woman having choroidal retinitis was referred by an ophthalmologist for medical evaluation. On examination, she was afebrile, had painless cervical lymph node and mild splenomegaly. What is the most likely diagnosis? কে কি বলতে পারবেন এটার ডায়াগনোসিস কি? সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস। আচ্ছা, সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, সিএমবি রেটিনাইটিস। আর কেউ? আচ্ছা, সরি, সার্কোইডোসিসের সাধারণত এরকম ফিচার থাকে, সেখানে তো স্কিন ইনভলভমেন্ট, পেইনফুল স্কিন লেশন থাকে। সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস একটা ইম্পর্টেন্ট, মানে ভালো একটা অ্যান্সার। যেমন এখানে ফার্স্ট ক্লুটা কি হচ্ছে, করাইডাল রেটিনাইটিস। হ্যাঁ, আমরা এটা দিয়ে আমরা ডিডি খুঁজবো। হ্যাঁ, যেমন এইটা হয় কোথায় কোথায়, সাধারণত মেইনলি 3টা ডিজিজে হয়, সেটা হচ্ছে গিয়ে সাইটোমেগালোভাইরাস রেটিনাইটিস, টক্সোপ্লাজমোসিস, আর হচ্ছে গিয়ে এইচআইভি রেটিনোপ্যাথি। এখন এই কোশ্চেনটা এই জন্য হচ্ছে কি, আপনি যখন কোশ্চেন হাতে পাবেন, আপনি একটা কোশ্চেনে 3টা প্রশ্নই আপনি ফার্স্টে পড়ে ফেলবেন। আপনি যখন কোশ্চেনটা পড়বেন, তখন এই যে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মেনশন 4 ইনভেস্টিগেশন অপশন, দেন হচ্ছে গিয়ে যদি দেখাই লাস্ট কোশ্চেনটা হচ্ছে কি, বলছে যে দ্য পেশেন্ট হ্যাড পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট এন্ড হোয়াট উড বি দ্য ট্রিটমেন্ট ফর দ্য মাদার এন্ড ফর দ্য বেবি ইনফেক্টেড। তার মানে আপনার এই কোশ্চেনের 3 নম্বর পয়েন্টে কিন্তু বলা হয়ে গেছে যে পেশেন্টটা হচ্ছে প্রেগনেন্ট। হ্যাঁ, এখন কিন্তু আপনি এখানে ফার্স্টে কোশ্চেনে যখন আসবেন, তখন ওইভাবে পড়তে হবে যে 25-year-old প্রেগনেন্ট ওম্যান হ্যাভিং কর্ডোরেটিস। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি অ্যান্সার হবে হচ্ছে কি টক্সোপ্লাজমোসিস। কারণ হচ্ছে গিয়ে প্রেগনেন্ট ওম্যানদের হচ্ছে টর্চ ইনফেকশন হচ্ছে বেশি হয়, টর্চ ইনফেকশনের ফার্স্টে হচ্ছে টক্সোপ্লাজমোসিস, সেজন্য এটার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে টক্সোপ্লাজমোসিস। দেন বলা হচ্ছে মেনশন 4 ইনভেস্টিগেশন অপশন। 4 ইনভেস্টিগেশন অপশনের মধ্যে হচ্ছে সেভেন ফেডম্যান ডাই টেস্ট। এখানে আপনি যদি সবগুলো ইনভেস্টিগেশনের যদি ফাইন্ডিংস গুলো লিখে দিতে পারেন, তাহলে আপনি অনেক ভালো মার্কস ক্যারি করবেন। সেখানে আপনি যদি লিখতে পারেন যে এখানে আমরা কি দেখি, মেইনলি অ্যান্টিবডিটা দেখি, আইজিজি দেখি। আইজিজি হচ্ছে 4-fold হচ্ছে ইনক্রিজ করে। দেন হচ্ছে আমরা দেখতে পারি টক্সোপ্লাজমা স্পেসিফিক আইজিএম অ্যান্টিবডি। দেন হচ্ছে লিম্ফ নোড বায়োপসি করতে পারি। এছাড়া হচ্ছে টক্সোপ্লাজমা স্পেসিফিক ডিএনএ বাই পিসিআর করতে পারি। দেখেন এখানে ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কিন্তু ফার্স্টে বলা আছে যে মোস্ট ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে চিলড্রেন এন্ড প্রেগনেন্ট ওমেন টক্সোপ্লাজমোসিস। তার মানে আমাদের সিনারিতে যে পেশেন্টটা ছিল সেটা প্রেগনেন্ট ওমেন ছিল। তারপরে দেখেন হচ্ছে দ্য প্রেজেন্টিং ফিচার ইজ ইউজুয়ালি লোকালাইজড এন্ড জেনারেলাইজড পেইনলেস লিম্ফোডেনোপ্যাথি।
আমাদের কোশ্চেনে সরাসরি এটা বলা হয়েছে যে পেশেন্টের একটা পেইনলেস লিম্ফোডেনোপ্যাথি আছে, তার মানে হচ্ছে গিয়ে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস হবে হচ্ছে গিয়ে টক্সোপ্লাজমোসিস। এই একই ফিগারের নিচে ফিগার নাম্বার 13.41-এ সরাসরি একদম রেটিনা করাইটিসের একটা মানে ইয়ে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, রেটিনা করাইটিস ডিউ টু টক্সোপ্লাজমোসিস। এই ছবিগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা গেছে এবার এসিকিউতে এটা দিচ্ছে, পরবর্তীতে আপনাকে এটা অস্পিতো দিতে পারে, এরকম একটা ফান্ডাসের ছবি 2-3টা বলতে পারে ডায়াগনোসিস কি। হ্যাঁ, খুবই অস্পির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তখন। আচ্ছা, এখানে ইনভেস্টিগেশন দেওয়া আছে, এতক্ষণ যা বললাম ইনভেস্টিগেশন গুলো এইভাবে দেওয়া আছে। দেন 3 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড পজিটিভ প্রেগনেন্সি টেস্ট এন্ড হোয়াট উড বি দ্য ট্রিটমেন্ট ফর মাদার এন্ড ফর বেবি ইফ ইনফেক্টেড। দেখেন এখানে কিন্তু ম্যানেজমেন্টের মধ্যে এটা সরাসরি কিন্তু দেওয়া আছে যে ইন প্রেগনেন্ট ওম্যান উইথ এস্টাবলিশড রিসেন্ট ইনফেকশন স্প্যারামাইসিন ইজ গিভেন আনটিল টার্ম, বাট যখন ফিটাল ইনফেকশন হয়ে যাবে তখন হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে সালফারায়াজিন এন্ড পাইরিমিথামিন প্লাস ক্যালসিয়াম ফোলেট রিকমেন্ড। কেন তখন আমরা স্পাইরামাইসিনটা দিতে পারবো না? কারণ স্পাইরামাইসিনটা হচ্ছে কি আপনার ব্লাড প্লাসেন্টার যে বেরিয়া ওটা ক্রস করে না, সেজন্য আমরা তাকে দিব হচ্ছে গিয়ে সালফারায়াজিন আর হচ্ছে পাইরিমিথামিন আর হচ্ছে ক্যালসিয়াম ফোলেট। ট্রিটমেন্টের মধ্যে আমি এটাই ডেভিডসনের সেম কথাটা লিখেছি, যেটা হচ্ছে গিয়ে আপনি ফার্স্টে স্পাইরামাইসিন দিবেন যদি পেশেন্ট ইনফেক্টেড না হয়। আর যদি পেশেন্ট ইনফেক্টেড হয়ে যায় সেক্ষেত্রে মানে ফিটাল যদি ইনফেকশন হয়ে যায় এস্টাবলিশ, সেক্ষেত্রে হচ্ছে আপনি সালফারায়াজিন পাইরিমিথামিন আর ক্যালসিয়াম ফলোনেট দেবেন। আচ্ছা, কারো কোনো কোয়েরিজ থাকলে কোশ্চেন করতে পারেন। নেক্সট কোশ্চেন হচ্ছে গিয়ে a 60-year-old diabetic man came to emergency with excessive sweating, drowsiness and slurring of speech. On examination, his blood glucose was 2.2 millimole per liter. What level of hypoglycemia it belongs? কেউ কেউ বলতে পারবেন যেটা কোন কোন 3টা লেভেলের মধ্যে কোন লেভেলটা হাইপোগ্লাইসেমিয়া বোঝানো হয়েছে? অনলাইনে কেউ বলতে পারবেন? বলতে যাচ্ছেন? আচ্ছা, 3টা লেভেল আছে, সেটা হচ্ছে লেভেল 1, লেভেল 2 এন্ড লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া। এটা হচ্ছে লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া বা সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। এটা কেন লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া? আমরা যদি ডেভিডসনের 21.14 বক্সে চলে যাই, সেখানে দেখতে পাবো যে 3টাকে আলাদাভাবে ডিফাইন করা হয়েছে। সেটা হচ্ছে লেভেল 1 অথবা অ্যালার্ট ভ্যালু, সেখানে যদি গ্লুকোজ লেভেল লেস দেন 3.9 মিলিমোল পার লিটার বাট মোর দেন 3 মিলিমোল পার লিটার হয়, সেক্ষেত্রে লেভেল 1 বলবো। লেভেল 2 কখন বলবো? সেটা হচ্ছে কি যদি ব্লাড গ্লুকোজ লেভেল লেস দেন 3 হয়, সেক্ষেত্রে আমরা এটাকে লেভেল 2 বলবো। লেভেল 3 কখন বলবো? অর সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া কখন বলবো আমরা? লো ব্লাড গ্লুকোজ লেভেল লিডিং টু কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলতে হচ্ছে পেশেন্ট ড্রাউজিনেস থাকবে, স্লারিং অফ স্পিচ থাকবে, এটাকে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বলা হয়। and need for external assistant to provide glucagon and to correct activity। সেটা হচ্ছে আমরা যদি এক্সটার্নাল সোর্স থেকে আপনাকে যদি ইন্টারভেনাস বা গ্লুকাগন বা গ্লুকোজ দেওয়া লাগে, সেটা হচ্ছে গিয়ে লেভেল 3 ডিফাইন করা হয়। তো আমাদের এই পেশেন্টের হচ্ছে গিয়ে ক্লুতে দেখেন আপনি দেওয়া আছে একটা ব্লাড গ্লুকোজ লেভেল দেওয়া আছে, এবং সেখানে বলা আছে হচ্ছে গিয়ে ড্রাউজিনেস এন্ড স্লারিং অফ স্পিচ, মানে হচ্ছে গিয়ে এই পেশেন্টের একটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে, যার জন্য এক্সটার্নালি তাকে গ্লুকোজ দেওয়া লাগছে, সেই জন্য হচ্ছে কি এটা লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া। দেখুন লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়ার মধ্যে কিন্তু আপনার গ্লুকোজ লেভেলটা দেওয়া নাই, তার মানে হচ্ছে কি যে কোনো গ্লুকোজ লেভেলেই কিন্তু লেভেল 3 হাইপোগ্লাইসেমিয়া হইতে হবে এবং হইতে পারে, এবং পেশেন্টটা হচ্ছে যখন ড্রাউজি থাকবেন, স্লারিং অফ স্পিচ হবে, তখন এটাকে আমরা লেভেল 3 বলবো। এন্ড সেটা অবশ্যই তো 3 নিচে থাকবে, ব্লাড গ্লুকোজ লেভেল 3 নিচে না হলে তো আর পেশেন্ট এরকম খারাপ অবস্থা চলে যাবে না। কগনিটিভ ফাংশন লেভেল 3 তে কিন্তু দেখেন কোথাও কিন্তু ইয়ে দেওয়া নেই, আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা দেওয়া নেই। হ্যাঁ, লেভেল 2 তে কিন্তু দেওয়া আছে লেস দেন 3। হ্যাঁ, এন্ড লেভেল 3 তে আপনি লেস দেন 3 এর মধ্যে যে কোনো একটা ব্লাড গ্লুকোজ লেভেল দিয়ে দিতে পারে আপনাকে কনফিউজ করার জন্য, কিন্তু ওইখানে আপনি ডিফারেন্সিয়েট করবেন হচ্ছে কি কগনিটিভ ইমপায়ারমেন্ট দিয়ে। হ্যাঁ, যে কোনো হইতে পারে, উপরে হইতে পারে। হ্যাঁ, কিন্তু হবে। হ্যাঁ, কিন্তু আমরা ওইটা বলি না কেন, ইউজুয়ালি পেশেন্ট গুলো 3 নিচে না গেলে ওই কগনিটিভ ইমপায়ারমেন্ট পর্যন্ত চলে যায় না। যেতে পারে, ধরেন পেশেন্টের যদি সিএলডি থাকে, সিকিউরি থাকে, সেক্ষেত্রে চলে যেতে পারে 3 পয়েন্ট, ইয়ে তো পেশেন্ট ড্রাউজি হয়ে যেতে পারে বা ইয়ে হতে। আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে মেনশন 8 রিস্ক ফ্যাক্টর ফর প্রিসিপিটেটিং দিস কন্ডিশন। আচ্ছা, এখানে ডেভিডসনে হচ্ছে গিয়ে 21.16 পেজ নাম্বার 7 to 6 এখানে কিন্তু একটা বক্স দেওয়া আছে, দেখেন
ডেভিডসনের বক্স গুলো আসলে কত ইম্পর্টেন্ট দেখেন, এই পাশের বক্স থেকে, এই পাশের বক্স থেকে, দুই পাশের বক্স থেকে কিন্তু মানে তিনটা বক্স থেকে কোশ্চেন হয়েছে। তার মানে বক্স গুলো কিন্তু আপনাকে একদম ভিতরে ভালো করে পড়তে হবে, প্রতিটা লাইন ভালো করে বক্স গুলোকে অবশ্যই দেখে যেতে হবে। বক্স থেকে অনেক অনেক কোশ্চেন হয় এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং লাল বক্স গুলো, এই যে বেশিরভাগ আমরা অ্যাকুরেট মেডিসিন বা এই লাল বক্স গুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন হয়। দেখেন 21.16 কিন্তু অনেকগুলো মানে ফ্যাক্টর দেওয়া আছে। ওইখানে আপনার দেওয়া আছে ফার্স্ট হচ্ছে এক্সেস ইনসুলিন, তারপর ইনক্রিজ সেন্সিটিভিটি টু ইনসুলিন, রিডিউস কার্বোহাইড্রেট ইনটেক, দেন রিডিউস গ্লুকোনিওজেনেসিস, ইনক্রিজ গ্লুকোজ ভ্যারিয়েবিলিটি, দেন রিডিউস অ্যাবিলিটি টু ডিটেক্ট হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু পরীক্ষার সময় আপনার এইভাবে আসলে কতজন মনে থাকে আমি জানি না। এভাবে মনে রাখাটা খুবই কষ্ট। আপনি এখান থেকে যে কোনো 8টা আপনি নিজের মতো করে লিখতে পারবেন, লিখলে আপনি নাম্বার পাবেন। যে কোনো 8টা লিখলে হবে, আলাদা করে ভাগ করে লিখতে পারবেন। আর আলাদা করে ভাগ করে যদি আপনি টাইম মতো লিখতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনি আর ভালো মার্কস ক্যারি করবেন। দেখেন এখানে এক্সেসিভ ইনসুলিন হচ্ছে গিয়ে এরোনাস ইনজেকশন অফ ইনসুলিন। এটা হচ্ছে ডোজ মিসক্যালকুলেশন, সেটা হচ্ছে পেশেন্ট বুঝতে পারে না যে কত নিবে, সকালে কত নিবে, রাতে নিবে কত। দেন হচ্ছে ডেলিভারেট ওভারডোজ, আবার অনেকে বেশি নিয়ে ফেলে, যত নেওয়ার কথা তার সাথে বেশি নিয়ে ফেলে, সেক্ষেত্রে হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দেন ইনক্রিজ সেন্সিটিভিটি টু ইনসুলিন, দেন হচ্ছে যদি যেমন যারা এক্সারসাইজ করে, ওয়েট লস করে, তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়, সেক্ষেত্রে তাড়াতাড়ি ইনসুলিন গুলা সেলের ভিতরে ইউটিলাইজ হয়ে যায়, সে কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দেন হচ্ছে রিডিউস কার্বোহাইড্রেট ইনটেক অ্যান্ড ইনক্রিজ মেটাবলিক ডিমান্ড, যেমন হচ্ছে ইরেগুলার অর মিস মিল। দেন হচ্ছে এনি ম্যালাবজেশন কন্ডিশন লাইক সিলিয়াক ডিজিজ, ইটিং ডিসঅর্ডার, আর্লি প্রেগনেন্সি, এগুলোর ক্ষেত্রে আপনার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দেন হচ্ছে কিছু ডিজিজ যেমন হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড ক্রনিক কিডনি ডিজিজ, এসব ক্ষেত্রেও হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দেন হচ্ছে লং ডিউরেশন অফ টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস অর ইনসুলিন ট্রিটেড টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক প্রলং টাইম ধরে তারা ট্রিটমেন্ট পাচ্ছে, তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। দেন হচ্ছে ইম্পেয়ার্ড অ্যাওয়ারনেস অফ হাইপোগ্লাইসেমিয়া, দেন হচ্ছে র্যাপিড ইমপ্রুভমেন্ট ইন অ্যান্ড অর স্ট্রিক্ট গ্লাইসেমিক কন্ট্রোল। এছাড়া হচ্ছে ওল্ডার এজ এবং ডিমেনশিয়া পেশেন্ট, যারা নাকি অনেক ওল্ড এজ, তাদের ক্ষেত্রে এরকম হাইপোগ্লাইসেমিয়া বেশি। তারপর হচ্ছে ডিমেনশিয়া, যারা হচ্ছে গিয়ে ভুলে যায় যে কখন নিল না, বা 2বার 3বার নিয়ে ফেলতেছে, তখনও তাদের হাইপোগ্লাইসেমিয়া হবে। এটারে নেক্সট কোশ্চেন হচ্ছে মেনশন 2 ট্রিটমেন্ট অপশন অফ ফর দিস পেশেন্ট। দেখেন ডেভিডসনে কিন্তু দুইটা সিভিয়ার বা লেভেল 3 দুইটাই ট্রিটমেন্ট অপশন দেওয়া আছে এখানে। ফার্স্ট দেখা যাচ্ছে পেশেন্ট যদি আনকনসিয়াস, এই পেশেন্ট তো অবশ্যই আনকনসিয়াস, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট অপশন ইফ না লিখে পেশেন্টকে ডাইরেক্ট আমরা, যেহেতু এটাই চেয়েছে ওটাই লিখবো আমরা, IV 75 ml 20% dextrose over 15 minutes, or IV 150 ml 10% dextrose over 15 minutes, or IM glucagon। হ্যাঁ, তো আর যখন পেশেন্টটা কনসাস হবে তখন হচ্ছে আমরা গিভ 2 টিউব অফ 40% গ্লুকোজ জেল স্কুজ করে আমরা মাউথের মধ্যে দিতে পারি। এছাড়া হচ্ছে রিপিটেড ব্লাড গ্লুকোজ মেজারিং আফটার 10 to 50 minutes is initiated after 3 সাইকেল, কল দ্য ডক্টর অ্যান্ড IM গ্লুকাগন। যদি আমরা এটাকে পরপর 3 সাইকেল দেওয়ার পরও যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, সেক্ষেত্রে আমরা IM গ্লুকাগন ইউজ করতে পারি। আচ্ছা, এরপরে যদি না কাজ হয়, সেক্ষেত্রে একটা কোশ্চেন ছিল একবার যে এরকম দিলাম 3 সাইকেল IM গ্লুকাগন দিলাম, তাও পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া কারেকশন হচ্ছে না, এরপরে আমরা আমরা কি দিতে পারি? এসবিআই ছিল আমাদের। হ্যাঁ, এসবিআই ছিল, ওটা হচ্ছে অক্টিরেটেড দিতে পারি আমরা। হ্যাঁ, সোমাটোস্টেরিন অ্যানালগ। আচ্ছা, তখন যা বললাম আমি, আপনার IV 75 এবং গ্লুকোজ 20% গ্লুকোজ 50 মিনিটস এভাবে লিখবেন। আর কনসাস হলে পেশেন্ট যখন কনসাস ফিরে আসবে তখন হচ্ছে গিয়ে গ্লুকোজ মানে ওরালি দিতে পারবেন। হ্যাঁ, আর যদি না আসে তখন আপনি 3 সাইকেল এভাবে দিবেন, অথবা IM গ্লুকাগন। আচ্ছা, দেন হচ্ছে লাস্ট কোশ্চেন হচ্ছে a 30-year-old woman on lithium for bipolar disorder attended OPD with the complaints of palpitation, fever and pain in the front of the neck. সিনারিও দেখে আপনাদের কি মনে হচ্ছে? ক্লু আছে হচ্ছে এখানে একটা পেশেন্ট, বাইপোলার ডিসঅর্ডার পেশেন্ট, সে লিথিয়াম খাচ্ছে, মানে অ্যাগ্রাভেটিং ড্রাগ হচ্ছে তার লিথিয়াম, এবং সে কমপ্লেন করতেছে পালপিটেশন, ফিভার, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে কি একটা তার ফ্রন্ট অফ দ্য নেকে তার পেইন। এটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? ক্লু গুলো দেখে কি ডায়াগনোস হতে পারে? দেখে আছেন অনলাইনে, বলতে যাচ্ছেন? ভুল হবে কিনা বলতেছেন না সেজন্য। না, ভুল হলে হাসিমুটো। আচ্ছা, হাসি মতো থাইরয়েড। আর আচ্ছা, আপনার যখন হাসিমোটোর থাইরয়েডিস বলবেন, তখন হাসিমোটোর থাইরয়েডিস একটা হচ্ছে অটোইমিউন ডিজিজ। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে কিন্তু আদার অটোইমিউন ডিজিজের কথা বলা থাকবে। হ্যাঁ, সিলিয়াক ডিজিজ লাইক অন্যান্য ডিজিজেরও একটা ক্লু থাকবে। এটা ডেভিডসনের। আচ্ছা, আমি অ্যাডভার্স রিঅ্যাকশন, রাইট রাইট, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা ডায়াগনোস হচ্ছে সাবেকুর থাইরয়েডিস, হ্যাঁ, অথবা ট্রানজিয়েন্ট থাইরয়েডিস, অথবা ডিকোয়ারবান থাইরয়েডিস। হ্যাঁ,
দেখেন ডেভিডসনের এটা 663 নাম্বার পেজে দেখা আছে, দ্য কন্ডিশন ক্যান অলসো বি প্রিসিপিটেড বাই ড্রাগ ইনক্লুডিং ইন্টারফেরন আলফা অ্যান্ড লিথিয়াম। কার্সারটা নিচে, আচ্ছা না। দেন হচ্ছে গিয়ে উপরে দেখেন বলা আছে যে সাধারণত ক্লুটা কিন্তু এভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারে। যেমন হচ্ছে গিয়ে একটা পেশেন্ট একটা অ্যাকিউট ইলনেস লাইক হচ্ছে ফিভার বা ফেব্রাইল ইলনেস, বা একটা হচ্ছে গিয়ে ভাইরাল একটা ফ্লু থেকে কিছুদিন হয়েছে, ভালো হয়েছে, এখন তার হচ্ছে গিয়ে তার নেকে হচ্ছে গিয়ে পেইন। হ্যাঁ, সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনার কোশ্চেনটা আসতে পারে। হ্যাঁ, ওখানে লেখা আছে হচ্ছে গিয়ে অকারিং আফটার ইনফেকশন উইথ কগসাকি মাম্পস এন্ড অ্যাডেনোভাইরাস। তার মানে একটা ভাইরাল ফ্লু এর পরেও কিন্তু পেশেন্ট এসে আপনাকে এইভাবে কিন্তু ক্লু দিতে পারে, একটা ফিমেল পেশেন্ট এখানে দেখেন, আর এজ গ্রুপটা হচ্ছে 22-40 ইয়ার্স। হ্যাঁ, তাহলে কোশ্চেন হচ্ছে গিয়ে লিস্ট 4 ইনভেস্টিগেশন অপশন ফর দিস পেশেন্ট। থাইরয়েড ইনভেস্টিগেশন অপশন তো লেখা সহজ, ওগুলো কমন। আপনি সেরাম টিএসএস লিখবেন, FT3 FT4 লিখবেন। ফার্স্ট হচ্ছে গিয়ে এখানে 3টা পিরিয়ড থাকে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে পেশেন্ট দেখেন এখানে ডান সাইডের যে এটা দেখেন, ফার্স্ট ফেজে হচ্ছে পেশেন্ট থাইরয়েডক্সিক মানে ফেজে থাকে 0 থেকে 2 প্রথম 2 মাস। তারপর দেখেন 2 মাস থেকে 4 মাস পেশেন্ট আবার হাইপোথাইরয়েড ফেজে চলে যায়। এরপর পেশেন্ট আবার ইউথাইরয়েড ফেজে চলে আসে। এই জন্য হচ্ছে কি আপনি যে ফার্স্টে হচ্ছে দিকে আপনি এই যে FT4 এবং FT3 রেস পাবেন 4 to 6 উইকস। দেন হচ্ছে রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আপটেক টেস্ট করতে পারেন, সেক্ষেত্রে লো আপটেক পাবেন। হ্যাঁ, লো আপটেকের কজের মধ্যে কিন্তু একটা ট্রানজিয়েন্ট বা রিকভারেন্ট থাইরয়েডিস আছে। হ্যাঁ, দেন হচ্ছে ইএসআর করতে পারেন, ইএসআর রেস্ট পাবেন। এখানে দেখেন ইনভেস্টিগেশনের মধ্যে এই কটা জিনিস বলা আছে। নাও হচ্ছে কি নেম 3 ট্রিটমেন্ট অপশন অ্যান্ড 1 অপশন ফর মনিটরিং। ট্রিটমেন্ট অপশন একদমই বইয়ের থেকে দেওয়া আছে। নিচে লেখা আছে দ্য পেইন এন্ড সিস্টেমিক আপসেট ইউজুয়ালি রেসপন্ড টু সিম্পল মেজার সাচ অ্যাজ অ্যানাসাইডস এন্ড হচ্ছে কি অকেশনালি পেশেন্টের প্রেডনিসোলন লাগে 40 মিলিগ্রাম ডেইলি ফর 3 to 4 উইকস। দেন হচ্ছে বিটা ব্লকার, যেটা পালপিটেশন আছে বিটা ব্লকার। তার মানে ট্রিটমেন্ট 3টেই আপনি লিখবেন, অ্যানাসাইড, প্রেডনিসোলন 40 মিলিগ্রাম ডেইলি ফর 3 to 4 উইকস, দেন হচ্ছে বিটা ব্লকার। আর মনিটরিং কি করবেন, কিভাবে মনিটরিং করবেন হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট দিয়ে এন্ড সিমটমস দিয়ে। পেশেন্টের যখন যে সিমটমস, যদি হাইপোথাইরয়েড সিমটমস গুলো থাকে সেক্ষেত্রে ওইটাকে ওই হিসেবে মনিটরিং করবেন। আর যদি হাইপোথাইরয়েড ফিচার থাকে সিমটমস গুলো মনিটরিং করবেন। তো মনিটরিং দুইটা দিয়ে করি আমরা, থাইরয়েড ফাংশন টেস্ট করি, টিএসএস করি, FT3 FT4 মেইনলি করি, আর আমরা সিমটমস গুলো দেখি আর কি। So, সবাই কিভাবে চিন্তা করা যাবে? হ্যাঁ, আচ্ছা, ভিন্নভাবে তো আমি বললাম এই সিনারিটা হচ্ছে কি রাইট। হ্যাঁ, নিউরোলেপটিক হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আসতে পারে। সেক্ষেত্রে ড্রাগ কিন্তু ওই ওই ড্রাগ গুলোর কিন্তু এখানে মানে ইন্টারফেরন আলফা আর হচ্ছে লিথিয়াম, এই দুটো ড্রাগের কথা বলা হয়েছে। হ্যাঁ, নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোমে হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ সাইকোটিক। অ্যান্টিসাইকোটিক বা ডাক্তার ওটা থাকবে, সারেপ্রিডল থাকবে, আর এখানে স্পেসিফিক করে দিয়েছে পেইন ইন ফ্রন্ট অফ আর নেক। আর হচ্ছে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম কিন্তু আমরা ওয়ার্ডে ম্যানেজ করি, তখন কিন্তু পেশেন্ট গুলো অনেক বেশি রিজিডিটি নিয়ে আসে, সিপিকে লেভেলটা বাড়া থাকে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে, এগুলো কিন্তু অনেক টক্সিক থাকবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আলিমরান ভাই, সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন করার জন্য। সো বেসিক্যালি হচ্ছে এখান থেকে একটা পয়েন্টে আমি জাস্ট বলবো যে যেটা ভাইয়া বললো যে হাইপোগ্লাইসেমিয়ার যে পয়েন্টটা, সেটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে রিটেনে আসছে। এটা আমরা যখন 2024-এর জানুয়ারিতে পরীক্ষা দিই, এটা ছিল এসবিএ তে। দেখেন একটা টপিক থেকে আপনার এসবিও করতেছে, এসিকিউ করতেছে, এবং ভাইয়া যে সিএমবি রেটিনাইটিস এর ছবি দেখাইছে, এবং সেখান থেকে দেখা যাবে যে অসপিও আসবে। সো এসিকিউ অসপি কাইন্ড অফ কো রিলেট করে যদি আপনি পড়তে পারেন, জিনিসটা আপনাদের জন্য আরো বেশি ইজিয়ার হয়ে যাবে। জাস্ট কম সময়ের মধ্যে আপনি একটু ভালোভাবে এফেক্টিভ ভাবে পড়তে পারবেন। ঠিক আছে, তো আমি কথা না বাড়ে পরবর্তী ক্যান্ডিডেটের কাছে চলে যাব। লাস্ট ক্যান্ডিডেট হচ্ছে আমাদের আশরাফ ভাই। আহ উনি হচ্ছে ডি গ্রুপ বলবেন। আচ্ছা, রাইট। আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ।
আপনাদের কারো কোনো কোনো প্রশ্ন থাকে, আপনারা হচ্ছে যে সেটা মেসেজে দিয়ে রাখেন। লাস্ট শেষ হলে আপনারা ফুল যাদের প্রশ্ন প্রশ্ন আছে আমরা সবগুলোই শুনবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ শুরু করুন। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুজ্জামান খান। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। তো আজকের বিসিপিএস 2024 জুলাই সেশনের প্রশ্ন সলভ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে মূলত পার্ট 4 যেটা, সেটার সলিউশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব। তো আমার শেয়ারের পূর্বে আমি আরো একটা দুইটা কথা একটু যোগ করতে চাই। আমাদের পূর্ববর্তী যারা আমার কলিগরা আছেন ওনারা অনেকগুলা অপশনই বলে গেছেন যে আপনার রিটেন প্রশ্নে 4টা ভাগ থাকবে, 4টা খাতা থাকবে, বিভিন্ন ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করা থাকবে। তো এর সাথে আমি একটু অ্যাড করতে চাই, আপনারা সবসময় যেটা আমরাও করে আসি এবং আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, সেটা করার আগে হচ্ছে যে পরীক্ষার আগে একটা প্রপার প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটা হচ্ছে প্রতিটা খাতায় আপনারা দেখবেন যে প্রতিটা 4টা সেট আছে, আপনাদের সময় থাকবে 3 ঘন্টা বা 180 মিনিট। আমরা রাফলি যদি চিন্তা করি, আপনি প্রতিটা সেটে সময় পাবেন 35 মিনিট করে। আপনার প্রশ্ন, প্রতিটা সেটে আপনার প্রশ্ন থাকবে 5টা, 5টার মধ্যে আবার হচ্ছে আলাদা আলাদা সাবসেকশন থাকবে। তো আপনারা চেষ্টা করবেন প্রতিটা সেকশন 35 মিনিটে শেষ করে ফেলবে। এবং আপনারা যদি চিন্তা করেন আমাদের পাস মার্ক 60, অ্যাপার্ট ফ্রম আপনি যদি এসিকিউর অংশ, এসবি অংশটা বাদ দিয়ে চিন্তা করেন শুধু এসিকিউর ক্ষেত্রে, আপনাকে প্রতিটা প্রশ্নে 25-এ 15 তুলতে হবে। তো আপনাদের একটা টার্গেট থাকবে যে 25-এ আপনারা কিভাবে 15 তুলতে পারবেন সেটা। এবং আপনারা চেষ্টা করবেন যখন প্রতিটা সেট আনসার করবেন, প্রতিটা সেট আনসার করার সময় যে প্রশ্নটা আনসার করবেন, আনসারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই আপনি চেষ্টা করবেন প্রথমে প্রশ্নটা পড়ে নিয়ে পুরা প্রশ্নটা এবং 3টা ভাগ সহ আপনার পড়ে নিয়ে আপনার ডায়াগনোসিসটা আপনার কনফার্ম করা। ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারলে আপনার জন্য উত্তর করাটা সহজ হয়ে যাবে। এবং উত্তর করার ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে হচ্ছে, আমি পার্সোনালি যেটা করি যে একটা প্যাটার্ন ধরে উত্তর দেওয়ার চেষ্টা করি। ডায়াগনোসিসের ক্ষেত্রে প্যাটার্ন, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্যাটার্ন, এবং আনসারের ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা প্যাটার্নটা আমি আপনার যখন সেশনে মানে আমি যখন সলভ করবো তখন আমি আপনারা দেখতে পাবেন। তো আমি চলে আসি আজকের আমার মূল অংশে। আমার সেট হচ্ছে সেট এ। তো সেট এ এর প্রথম প্রশ্নটা আপনি দেখেন 4-এর এ। A 65-year-old man presented with progressively increasing leg cramps on walking for 6 months. Is diabetic and hypertensive for 10 years and used to smoke 20 sticks per day for same duration. ওনারা চেয়েছেন হচ্ছে গিয়ে 4টা ক্লিনিক্যাল সাইন টু লুক ফর, 4টা ইনভেস্টিগেশন ফর দিস পেশেন্ট, 4টা ম্যানেজমেন্ট অপশন দিস পেশেন্ট। আপনারা সিনারিওটা দেখেন। সিনারিওর মধ্যে এখানে যে সিনারিও আছে আপনাকে দেখে কি মনে হচ্ছে যে এটা একটা ডেফিনেটলি একটা ডিজিজ, কি ডিজিজ? আপনারা ক্লু পয়েন্ট গুলো দেখেন। এখানে একটা 65 ইয়ার এবং মেল পেশেন্ট, পেশেন্টের হচ্ছে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং লেগ ক্রাম্প ফর 6 মান্থস। তার মানে কি জিনিসটা একটা ক্রনিক ডিজিজ। এবং তার সাথে তার দুটো কোমরবিডিটি আছে, যেটা ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ ফর 10 ইয়ার্স, এবং হি ইজ এ স্মোকার। 20 স্টিক্স বা 1 প্যাক পার ইয়ার উনি নেন ফর 10 ইয়ার্স। তো ডেফিনেটলি এটা একটা ক্রনিক কন্ডিশন এবং এটা একটা ইসকেমিক কন্ডিশন। আপনাকে করছে। এটা ডায়াগনোসিস গ্রস আকারে যদি আপনি চিন্তা করেন, এটাকে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বলা যায়। কিন্তু আরেকটু যদি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আন্ডারে কিন্তু অনেকগুলা ডিজিজ আছে। অ্যাকুট লিম্ব ইসকিমিয়া হতে পারে, ক্রনিক লিম্ব ইসকিমিয়া হতে পারে, ইন্টারমিডিয়েট কর্ডিকেশন হতে পারে। এখন এখানে ক্লুগুলো দেখেন, এটা কি অ্যাকিউট লিম্ব ইসকিমিয়া না ক্রনিক? যদিও এখানে টাইম বসে 6 মান্থ, তার মানে এটা একটা ক্রনিক। কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্লু এখানে মিসিং আছে। যদি এখানে কোনো কারণে ইনক্লুড করতে সারা যেখানে পেশেন্টের প্যারাস্থেসিয়া আছে বা পালসেস আছে, তখন কিন্তু পেশেন্টটা উত্তরটা চলে যেত অ্যাকিউট লিম্ব ইসকিমিয়ার দিকে। তো এইটার এই ডিজিজটা মূলত হচ্ছে যে এখানে প্রশ্নটা চেয়েছে ক্রনিক লিম্ব ইসকিমিয়া। তো ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক ইসকিমিয়া আমাদের ডেভিডসন কিন্তু 2টা বক্স আছে, অ্যাকিউট লিম্ব ইসকিমিয়ার একটা বক্স আছে, ক্রনিক লিম্ব ইসকিমিয়ার একটা বক্স আছে। তো এটার উত্তরটা ডেফিনেটলি ক্রনিক লিম্ব ইসকিমিয়ার যে বক্স আছে, যে পালস, ব্রুইড, রিডিউস স্কিন টেম্পারেচার, এই বক্সটা থেকে আপনারা এইটার এক প্রশ্নটা আনসার পাবেন। সেকেন্ড আমি আসি হচ্ছে যে মেনশন ফর ইনভেস্টিগেশন। তো ইনভেস্টিগেশন আপনি গদবাধা আপনি 4টা ইনভেস্টিগেশন আলাদা করে বলতে পারেন। তো আমি যেহেতু বললাম যে আমি সবসময় একটা প্যাটার্ন ধরে আমি আনসার করার চেষ্টা করি, তো সেই প্যাটার্নটা হচ্ছে কি, একটা হচ্ছে গিয়ে আপনি একটু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স এন্ড সিভিয়ারিটি অফ ইসকেমিয়া। এবিপিআই সরাসরি ইনভেস্টিগেশন না হলেও এটা একটা অ্যাভেলেবল ক্লিনিক্যাল এক্সামিনেশন না, এটার জন্য আলাদা এবিপিআই মধ্যে হচ্ছে আর্টেরিয়াল ব্লাড প্রেশার মেজারমেন্ট বা আর্টেরিয়াল ব্লাড প্রেশার ইন্ডেক্স। এটা সাধারণত আলাদা করে ব্লাড প্রেশার এক্সপেরিমেন্ট কিনতে পাওয়া যায়। তো সেটার জন্য আমি এটা ইনভেস্টিগেশন ইনক্লুড করেছি, সাথে ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি, সিটি এমআরআই এবং ইন্ট্রা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি। এটার মধ্যে আর যদি আপনারা পসিবল হয় চেষ্টা করবেন প্রতিটা ডায়াগনোসিসের পাশাপাশি আপনি যদি ফাইন্ডিং গুলো লিখে দিতে পারেন। তো আইডেন্টিফাই এর পরে হচ্ছে কি আপনি আসেন যে ট্রিটেবল সেকেন্ডারি কজ কি কি গুলো আছে, সেটার জন্য আপনি দেখেন আপনি ফুল ব্লাড কাউন্ট করতে পারেন, যেটা আপনাকে থ্রম্বোসাইটোপিনিয়া অথবা ইনভাস্কুলাইটিস ইন্ডিকেট করবে।
আরবিএস যদি দেখেন আপনাকে হয়তো ডায়াবেটিস মেলাইটাস সেটা একটা একটা ক্লু দিবে আপনাকে। লিপিড প্রয়োগ করলে আপনি একটা হাইপার লিপিডিমিয়ার ক্লু পাবেন বা হাইপার কোলেস্টেরলের ক্লু পাবেন। তো তারপরে এখান থেকে আপনি যে কোনো আপনি এই প্যাটার্নেও লিখতে পারেন, এটা একটা কমপ্লিট প্যাটার্ন। পাশাপাশি আপনি যদি চান যে আপনি র্যান্ডমলি 4টা লিখতে পারেন, ইটস ওকে, বাট আপনার আনসারের প্যাটার্নের উপর ডিপেন্ড করবে, স্যারদের একটা ইমপ্রেশন থাকবে যে আপনার এটা একটা কমপ্লিট আনসার। তো সেক্ষেত্রে আপনি একটা গুড মার্কস এই করার পসিবিলিটি বেশি থাকবে। নেক্সট আসি হচ্ছে যে আপনার ফোর ম্যানেজমেন্ট অপশন। তো সেই ম্যানেজমেন্ট অপশন দেখেন আমি প্যাটার্নটা করেছি হচ্ছে গিয়ে 3টা প্যাটার্নই, একটা জেনারেল ম্যানেজমেন্ট, একটা মেডিকেল ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। এবং এই প্যাটার্নে যদি আপনি আনসার করেন সেক্ষেত্রে আপনার আনসার গুলা মেমোরাইজিং করাটা আপনার জন্য ইজিয়ার হবে, এবং আপনি শুধু হেডিং দেখে আপনি অনেকগুলো আনসার মানে বাই ডিফল্ট আপনি বলতে পারবেন। তো জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে আপনার ওয়েট লস, ডায়েট, স্মোকিং সিজেশন, এক্সারসাইজ, এগুলা পথ বাধা। সাথে আপনি এখানে মেডিকেল যে ট্রিটমেন্ট গুলো আছে অ্যান্টিপ্লেটেড, রিভারক্সাবান এবং সিলুস্টাজল। তার মধ্যে আপনার যদি এখানে চান সময় থাকে তাহলে অ্যান্টিপ্লেটেড এবং রিভারক্সাবান, সিলুস্টাজল এগুলোর ডোজ ডিউরেশন সহ আপনারা লিখতে পারেন। সার্জিক্যাল অপশনের মধ্যে এনজিওপ্লাস্টি, স্টেন্টিং, এন্ডান্ড্রেক্টমি, বাইপাস সার্জারি এগুলো ইনক্লুডেড। যেহেতু এখানে আমার মার্কস 2 এবং ব্রিফ আনসার করতে হবে, আমি কিন্তু খুব বেশি ইলাবোরেট করতে যাইনি। এটা ডিপেন্ড করবে আপনি কতটুকু ইলাবোরেট করবেন, কতটুকু জানেন, দুটার মধ্যে সামঞ্জস্য করবেন, কতটুকু মার্কস আপনার এখানে অ্যালোকেটেড আছে এবং কতটুকু আপনি টাইম বরাদ্দ রেখেছেন দুটো এটার উপরে। তো তারপরে 4B কোশ্চেনে আসি আমি। ও আচ্ছা, তার এখানে আরেকটা প্রশ্ন আছে, অপশন সি তে হচ্ছে যে আপনার ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড কন্ডিশন, এটাও আপনার অ্যাড হবে। তো সেখানে হচ্ছে আমার অ্যাসোসিয়েটেড কন্ডিশন, আমার প্রশ্নে বলাই ছিল যে এখানে পেশেন্ট ডায়াবেটিক ও হাইপারটেনসিভ। তো যদি হাইপারটেনশন থাকে তাহলে পেশেন্টের আবার হার্ট ফেলিউরের একটা কমপ্লিকেশন ডেভেলপ করার থাকে, পসিবিলিটি থাকে। ডায়াবেটিক হলে পেশেন্টের অনেক সময় সিকিডি থাকে, সেখান থেকে এনিমিয়া হওয়ার পসিবিলিটি থাকে। তো হাইপারটেনশন ইটসেলফ ইজ এ ট্রিটেবল কন্ডিশন। তো এটাও আপনারা উত্তরে অ্যাড রাখবেন। ফোর ক্লিনিক্যাল সাইন্স টু তাহলে আমি তো এখানে অ্যান্সারটা দেব ফোর ক্লিনিক্যাল সাইন্স আই উইল লুক ফর এটা তো ক্রনিক নলেজ এস্টিমেটিং লেখা না, এটা আপনি আমি 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 হচ্ছে আপনাদের বোঝার সুবিধাতে এটা লিখেছি। আপনি হচ্ছে যে হেডিং এ লেখার সময় আপনি ওভাবে লেখেন, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে এখানে প্রায় 7টা দেওয়া আছে, এনি ফোর উইল বি সাফিস ফর দ্যাট। এটা লেখারই দরকার নেই, এই অ্যানসারটা দেখুন। না, এটা আমি হচ্ছে গিয়ে জাস্ট বোঝার সুবিধার্থে আমি একটু ওনাদেরকে ক্লু দেওয়ার জন্য যে আনসারটা কোথা থেকে নেওয়া হয়েছে আর কি। আচ্ছা, দেন আমি আসি কোশ্চেন নাম্বার 4B. A 45-year-old man got admitted into hospital with complaints of cough with sputum for last 6 months. On examination, he had clubbing, bilateral coarse crepitation in both lungs. He has past history of pulmonary tuberculosis 12 years back. তো ওনারা এখানে উত্তর চেয়েছেন, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ফর ইনভেস্টিগেশন এন্ড ফর ম্যানেজমেন্ট অপশন ফর দিস পেশেন্ট। তো আপনি এই প্রশ্নের ক্লুগুলা দেখেন। A 45-year-old কফ এবং স্পুটাম প্রোডাকশন নিয়ে আসছে ফর 6 মান্থস, তার মানে এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। দেন অন ক্লুথ এক্সামিনেশন দেওয়া আছে পেশেন্ট হ্যাজ ক্লাবিং। ক্লাবিং এর যদি আমি রেসপিরেটরি কজ গুলো চিন্তা করি, এটা একটা রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ। তো ক্লাবিং এর রেসপিরেটরি কজের মধ্যে আমার চলে আসে হচ্ছে সাপোরেটিভ লাং ডিজিজ, ব্রঙ্কিকটিসিস, আইএলডি। সো এগুলো থেকে ডিফেক্ট করার জন্য নেক্সট আমাদের একটা ক্লু দিয়েছে হচ্ছে বায়োলেটারাল কোর্স ক্রিপিটেশন। এখানে কোর্স ক্রিপিটেশন বলার ফলে এটা কনফাইন্ড হয়ে গেছে যে এটা একটা ব্রঙ্কিকটিসিস পেশেন্ট। এখানে যদি আমাকে বলতো ফাইন ক্রিপিটেশন তাহলে আমরা হয়তো আইএলডি বা ডিপিএলডি এগুলো চিন্তা করতাম। এবং সাথে আরেকটা ক্লু দিয়ে দিয়েছে, দেখেন যে হি হ্যাজ এ পাস্ট হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস। আপনারা দেখবেন যে ব্রঙ্কিকটিসিস এর অ্যাডাল্ট ব্রঙ্কিকটিসিস সেকেন্ড কজে বলা আছে যে টিউবারকুলোসিস মে বি এ কজ অফ ব্রঙ্কিকটিসিস। তো আমার ডায়াগনোসিস এখানে যদিও লিখেছি পোস্ট পালমোনারি ব্রঙ্কিকটিসিস বাইলেটারাল, আপনারা এটাকে বাইলেটারাল ব্রঙ্কিকটিসিস হিসেবেও লিখলেও ইট ইজ কারেক্ট, কারণ তার টিউবারকুলোসিসের ডিউরেশনটা আসলে 12 ইয়ার্স ব্যাক, তার ডিউরেশনটা 6 মান্থের মধ্যে হয়েছে, দেয়ার ইজ এ গ্যাপ। তো আপনারা যদি লেখেন বোথ আর কারেক্ট। তো সেকেন্ড আসি হচ্ছে যে আমরা হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনের ক্ষেত্রেও আমি একটা প্যাটার্ন ইউজ করেছি যে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু অ্যাসেস দ্য জেনারেল স্ট্যাটাস অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য ইটিওলজি অ্যান্ড টু অ্যাসেস দ্য কমপ্লিকেশন। এখান থেকে এনি 4 আপনারা লিখবেন, তবে আপনারা যদি প্যাটার্নদের প্রতিটা থেকে দুইটা দুইটা করে লেখেন তাহলে বেটার, এবং তার মধ্যে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস আপনাকে দুইটাই লিখতে হবে। তো আমরা সাধারণত মোস্ট সেনসিটিভ ফর বায়োলেটারাল ব্রঙ্কিটিসিস আমরা এইচআরসিটি বা সিটি টেস্ট, এবং সাথে যদি আপনারা ফাইন্ডিং গুলো লিখে দিতে পারেন দ্যাট উইল ক্যারি মোর মার্ক। চেস্ট এক্সরেতে আমরা সাধারণত অ্যাডভান্সড ব্রঙ্কিটিসিস এর ক্ষেত্রে চেস্ট এক্সরেতে আমরা ফাইন্ডিং পাই, সেই জন্য আমরা চেস্ট এক্সরেটা এখানে ইনক্লুড করেছি। জেনারেল স্ট্যাটাসের মধ্যে সাধারণত যেহেতু পেশেন্টকে বলে দিয়েছে কফ এবং স্পুটাম প্রোডাকশন আছে, তার মানে দেয়ার মে বি রিপিটেড ইনফেকশন। তো সেক্ষেত্রে আপনার জেনারেল স্ট্যাটাসে অবশ্যই প্রথমে আপনাকে সিবিসিটা ইনক্লুড করতে হবে, এবং ডায়াগনোসিস আপনি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, রেস টিএসআর এগুলো পেতে পারেন। অবশ্যই যেহেতু স্পুটাম প্রোডাকশন আছে পেশেন্টের, তাহলে আমাকে স্পুটাম স্যাম্পলটার গ্রাম স্ক্রিনিং, এফবি স্ক্রিনিং, কালচার
যেহেতু পেশেন্টের প্রিভিয়াস একটা টিবি হিস্ট্রি আছে, আপনার জিন এক্সপার্ট করতে পারেন যে রিঅ্যাক্টিভেশন হলো কিনা। এবং পেশেন্ট যেহেতু একটা 45-year-old পেশেন্ট, তো অলমোস্ট পেশেন্টের একটা মেলিগনেসির পসিবিলিটি থাকে বলে মেলিগনেসিটা এখানে আপনি ইনক্লুড করতে পারেন। যেহেতু এটা একটা ইনফেকশন, সো আপনাকে ব্লাড কালচার এখানে ইনক্লুড করা লাগতে পারে। এবং পেশেন্টের 12 ইয়ার্স ধরে, পেশেন্টের 12 ইয়ার্স আগে টিবি ছিল, পেশেন্টের 6 মাস ধরে কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো পেশেন্টের এটা ইউজুয়ালি অবস্ট্রাকটিভ একটা প্যাটার্নের লাং চেঞ্জ থাকতে পারে। এবং যদি এটা ক্রনিক হয়, পেশেন্ট সিমটম 6 মাস ধরে, কিন্তু তার আগে থেকেও পেশেন্টের এটা সাবক্লিনিক্যালি প্রেজেন্ট থাকতে পারে, বা অ্যাডভান্স কেসে এটা রেস্ট্রিকটিভ হতে পারে, সেই ক্ষেত্রে লাং ফাংশন টেস্ট কিন্তু আপনার জন্য অবশ্যম্ভাবী। পাশাপাশি আরবিএস এবং ফাইবার যদি অবস্ট্রাকশন ফিচার থাকে, এটা লেখা, এটা আপনার ইনক্লুড করতে পারেন, নাও করতে পারেন। আরবিএস সাধারণত পেশেন্টের যদি রিপিটিং ইনফেকশন থাকে, পেশেন্টের ইমিউন সাপ্রেসিভ কন্ডিশন গুলোর মধ্যে ডায়াবেটিস একটা প্রমিনেন্ট জিনিস, যদিও এখানে কোনো ক্লু নাই, তারপরে এটা আপনার ইনক্লুড করলে করতে পারেন। আর তো ফাইন্ড আউট দ্য ইটিওলজি হচ্ছে, এখানে আমাদের ইটিওলজি পেশেন্টের বলাই আছে যে পেশেন্টের টিবি একটা পসিবিলিটি, কিন্তু টিবি ছাড়া অন্যান্য আরো অনেকগুলা কজ হতে পারে, তো এখান থেকে আপনারা একটা দুইটা পিক করতে পারেন। আর তো অ্যাসেস দ্য কমপ্লিকেশন, সাধারণত ব্রঙ্কাইটিস এর কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের রেস্ট্রিকটিভ অবস্ট্রাকটিভ লাং ডিজিজ ডেভেলপ করে, সেক্ষেত্রে লাং ফাংশন টেস্টে আপনাদের এখানে ইনক্লুড করার পসিবল মানে সুযোগ আছে। দেন আসি হচ্ছে কি ম্যানেজমেন্ট অপশন। আমাদেরকে চেয়েছে 4টা ম্যানেজমেন্ট অপশন। 4টা ম্যানেজমেন্ট অপশন ডিভিশনে এখানে 4টাই বলা আছে, যে একটা হচ্ছে ফিজিওথেরাপি, একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি, সার্জারি এবং ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। ফিজিওথেরাপির মধ্যে কয়েকটা জিনিস একটু স্পেসিফিকলি বলা আছে, এবং এই 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 প্রশ্নটা আপনাদেরকে একটু ইলাবোরেটলি সারা আনসার চাবে আর কি, যে আপনার পোস্টাল ড্রেনেজটা আপনি কিভাবে করবেন, এবং যদি পসিবল হয় যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট আপনাকে কিভাবে পোস্টাল ড্রেনেজ, এটা একটা যদি একটু ডিভিশনে আসে, এটা আপনি যদি ইলাবোরেটলি লিখতে পারেন, ইট উইল ক্যারি মোর মার্ক। এবং ডেইলি চেস্ট ফিজিওথেরাপির ক্ষেত্রে এখানে আমি একটু ইনক্লুড করে দিচ্ছি যে 5 to 10 মিনিটস টুয়াইস ডেইলি, এটা ইনক্লুড করলে ভালো। সাথে অ্যাক্টিভ সাইকেল অফ ব্লিডিং, পজিটিভ এক্সপিরেটরি প্রেসার মার্ক, মাস্ক এবং ফ্লাটার বাল্ব এইট, এগুলো সবগুলোই ডিভিশনে আছে। অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে ওরাল সিপ্রোফ্লক্সাসিন, আইভি সেফট্রাজিডিন এবং পিপ্রাসিটাজোল অ্যাকর্ডিং টু কালচার সেন্সিটিভিটি। সার্জারির ক্ষেত্রে এখানে এটা আরেকটা কোশ্চেন আপনার স্যারদের মাথায় থাকতে পারে, যে সার্জারির ক্ষেত্রে হঠাৎ আমি লিখে গেছি ট্রিটমেন্ট অপশন হিসেবে সার্জারি, ঠিক আছে, লোবেক্টমি, সেমিলাইজেশন, লাং ট্রান্সপ্লান্টেশন, ডেফিনেটলি ইট ইজ কারেক্ট মার্ক। তো এখান থেকে আরেকটা প্রশ্ন আপনার আসতে পারে, সেটা হচ্ছে আপনার বায়োলেটারাল ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে হোয়াট আর দ্য ইন্ডিকেশন ফর সার্জারি, সেটা একটা ডিফারেন্ট কোশ্চেন, তো এটাও সেটার একটা আনসার। আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, সাধারণত ব্রঙ্কাইটিসের দুটো কমন কমপ্লিকেশন আমরা পাই, একটা হচ্ছে পেশেন্ট যদি ম্যাসিভ হেমোপ্রেসিস হয়, সেক্ষেত্রে পেশেন্টের হেমোপ্রেসিসের ট্রিটমেন্ট হচ্ছে একটা মানে আপনি পারকিউটাস এমবোলিজম ফর ব্রঙ্কিয়াল সার্কুলেশন, এটা একটা অপশন। আর পেশেন্টের যদি রিঅ্যাক্টিভেশন অফ টিবি হয়ে থাকে, আপনি উপরে ডিসক্রিপশনে লিখে আসছেন যে পেশেন্টের আপনি জিন এক্সপার্ট করতে চান, স্পুটামের বা এফডি করতে চান, সেখানে যদি আপনি টিবি পজিটিভ পান, সেক্ষেত্রে আপনাকে আবার অ্যান্টি টিবি ট্রিটমেন্ট দিতে হবে। লাস্ট অপশন হচ্ছে দেন আমার পরের প্রশ্নতে আমি চলে আসি। পরের প্রশ্নতে হচ্ছে 55-year-old woman who is diagnosed case of rheumatoid arthritis for long time and now uncontrolled symptoms on maximum dose of DMRD's combination. Specialist physician planned for biological treatment. On query, he has no history of features of active tuberculosis. ওনারা চেয়েছেন যে two investigation you will do before initiation of biologics, and if the above investigation became positive, you will how will you define this condition and what are the importance of this condition. And then হচ্ছে if the treatments become positive, what will be the treatment regime for this patient before starting biologic. তো আমরা যে কোনো বায়োলজিক্স এবং ডিএমআরডি শুরু করার ক্ষেত্রে আমরা সাধারণত 4টা ডিজিজ চিন্তা করি। একটা হচ্ছে পেশেন্টের টিউবারকুলোসিস আছে কিনা, পেশেন্টের এইচআইভি আছে কিনা, হেপাটাইটিস বি আছে কিনা, হেপাটাইটিস সি আছে কিনা। কিন্তু আমার সিনারিওতে ক্লু আছে হচ্ছে পেশেন্টের একটা, সারা ক্লু দিয়েছেন যে পেশেন্টের আগে থেকে কোনো হিস্ট্রি নেই টিউবারকুলোসিস, তার মানে সারা বেসিক্যালি এখানে আপনারা যদি পুরো প্রশ্নটা চিন্তা করেন, সারা এটা টিউবারকুলোসিসের একটা বা ল্যাটেন্ট টিউবারকুলোসিসের একটা প্রশ্ন সারা এখানে প্রোভাইড করেছেন। তো এই জন্য আমি প্রথম আনসার, আমার যেহেতু ওনার দুইটা চেয়েছেন, আমি এ আর বি বললে আমি প্রথমে টিউবারকুলোসিস স্কিন টেস্ট এবং ইগ্রা বলবো। কিন্তু যদি স্পেসিফিকলি এখানে টিবি বলা না থাকতো, আমি এই জন্য ব্র্যাকেটে বাকিগুলো রেখেছি যে ওইগুলো এখানে অ্যাপ্লিকেবল হতো, যে এইচবিএসএস, এনটিএসসি এবং এনটি এইচআইভি। দেন আমার যদি আমি লিখেছি টিউবারকুলোসিস স্কিন টেস্ট বা এমটি টেস্ট এবং ইগ্রা, এটা যদি পজিটিভ হয়, এটা সিগনিফিকেন্স কি? এটা যদি পজিটিভ হয়, এখানে ডেভিডসন থেকে এই প্যারাটা তোলা আছে, যে আমার যদি এমটি টেস্ট পজিটিভ হয়, এমটি টেস্ট ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভ হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো আমাকে উল্লেখ করতে হবে। এবং ইগ্রা এখানে মোর স্পেসিফিক, এই সারা বেসিক্যালি এই জিনিসটা জানতে চাই, এবং ইগ্রার যে আমরা ইগ্রাটা কিভাবে টিএসটি থেকে আলাদা, সেটা একটু স্পেসিফিকলি বর্ণনা করা। কিন্তু এখানে মূলত সারা ওই এমটি টেস্ট ফলস পজিটিভ, ফলস নেগেটিভ এবং ইগ্রা টেস্ট যে সুপিরিয়র, সেটা একটু কেন সুপিরিয়র সেটার ব্যাখ্যাটা জানতে চাচ্ছেন।
ট্রিটমেন্ট রেজিমের ক্ষেত্রে আমরা সাধারণত এটা যদি ল্যাটেন্ট, এটা পজিটিভ মানে পেশেন্টের যেহেতু ক্লু দেওয়া আছে যে পেশেন্টের টিউবারকুলোসিস এর হিস্ট্রি নাই, হিস্ট্রি না থাকা মানে কিন্তু টিউবারকুলোসিস নাই তা না, ল্যাটেন্ট টিউবারকুলোসিস থাকতে পারে, সেক্ষেত্রে ল্যাটেন্ট টিউবারকুলোসিস ট্রিটমেন্ট অপশনটাই জানতে চান। ডেভিডসনে শর্টকাটে বলা আছে যে a course of ivermectin or isoniazid for 3 months or isoniazid for 6 months if উপরেরটা যদি অ্যাপ্লিকেবল না হয় বা কোনো ড্রাগ রিঅ্যাকশন হয়। তবে এখানে যেহেতু প্রশ্নের আনসার দেওয়া আছে 2, সেক্ষেত্রে আরেকটু স্পেসিফিক আনসার হলে ভালো হয়, এবং সেই স্পেসিফিক আনসারটা আমি ন্যাশনাল টিবি গাইডলাইন থেকে নেওয়া, যে আমরা 3 HP যে 15 ইয়ার্স এর এভার হলে ওই উপরে ডেভিডসনের যে আনসারটা আছে সেটাই হবে, কিন্তু 10 ইয়ার্স এর নিচে যদি হয় অথবা 10 to 15 ইয়ার্স এর ভিতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যে ডোজটা আছে এটা দিলে মনে হয় স্যাররা ওই আমাকে 2 এর মধ্যে 2 মার্ক পুরোটা ক্যারি করাবে। যদিও আমাকে এই পেশেন্টের ক্ষেত্রে 55 ইয়ার্স বলে দিছে, আমার বেসিক্যালি উপরের অপশনটাই আমাদের অ্যাপ্লিকেবল, কিন্তু পুরোটা স্যাররা যেহেতু 2 মার্ক বলছেন আমাকে একটু এলোয়েট আনসার করলে মনে হয় এটা অ্যাপ্লিকেবল, মানে নাম্বারটা ফুল ক্যারি করবে আর কি। তো নেক্সট প্রশ্নে আসি, 4D. A 50-year-old woman got admitted into the hospital with complaints of sudden severe weakness of left side of the body. On examination, her pulse is 110 beats per minute, irregular. Blood pressure is 150/100 millimeter mercury, and left-sided hemiparesis. What is the most likely diagnosis for important investigation? And if echocardiography reveals no valvular heart disease, what screening system will you apply? তো আপনি এখানে ক্লুগুলা দেখেন, একটা 50-year-old উইমেন নিয়ে আসছে সাডেন সিভিয়ার লেফট সাইডেড উইকনেস, তো এইটা একটা লেফট সাইডেড হেমিপ্যারেসিস, সাথে হচ্ছে পেশেন্টের বলা আছে পালস হচ্ছে আমার পেশেন্ট ইজ ট্যাকিকার্ডিক এবং ইরেগুলার, তার মানে এটা একটা এটা এটা আপনাকে ক্লু দিচ্ছে যে ইরেগুলার পালসে কয়েকটা ডিফারেন্ট ডায়াগনোসিস আছে, তো এখানে টিআর ফিব্রিলেশনটাকে ওনারা মার্ক করার চেষ্টা করতেছেন। আর সাথে হচ্ছে পেশেন্ট হাইপারটেনসিভ, এটা মেবি কেস অফ অ্যাক্সিলারেটেড হাইপারটেনশন অথবা পেশেন্ট আগে থেকে হাইপারটেনসিভ, এখানে ক্লু দিয়ে এখানে এটা আলাদা করা যাচ্ছে না। তো মাই প্রভিশন, এবং এইখান থেকে আমি কিন্তু পেশেন্টটার এটা একটা হেমিপ্যারেসিস স্ট্রোকের পেশেন্ট, কিন্তু এটা কি ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোক এখান থেকে আমি আলাদা করার কোনো উপায় নেই। সো মাই ডায়াগনোসিস ইজ অ্যাকিউট স্ট্রোক উইথ লেফট সাইডেড হেমিপ্যারেসিস উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ হাইপারটেনশন। ওনারা চেয়েছেন মেনশন ফর ইম্পর্ট ইনভেস্টিগেশন ফর ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট। সো এখানে স্যাররা আবার ফিক্স করে দিয়েছেন যে ডায়াগনোসিস করার জন্য আমরা কি কি লাগবে সেটাই আমি দিতে চাই, অন্য কোনো কিছু আমার দরকার নেই। সো এখানে আমার আলাদা করে অন্য কোনো প্যাটার্নে যাওয়ার স্কোপ নাই। তো ডায়াগনোসিস ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস হচ্ছে নন কনসাস সিটি স্ক্যান অফ ব্রেইন অথবা এমআরআই। যেহেতু আমার পেশেন্টের সাথে এএফ এর পসিবিলিটি আছে, একটা 2 সিটি অবশ্যই এখানে আমাকে ইনক্লুড করতে হবে। সাথে হচ্ছে যদি পসিবল পেশেন্ট, এখানে আমার বলা নাই যে পেশেন্টটা কি 4 আওয়ার্স এর মধ্যে আমার হসপিটালে প্রেজেন্ট করেছে কিনা, যদি 4 আওয়ার্স এর মধ্যে প্রেজেন্ট করে তাহলে সিটি বা এমআরআই এনজিওগ্রাফি একটা আমার একটা গুড অপশন। এন্ড হচ্ছে পেশেন্টের যেহেতু এটা 50 ইয়ার, এই পেশেন্টের 50 ইয়ার এজ বারের মধ্যে পেশেন্টের ভাস্কুলাইটিসের একটা পসিবিলিটি থাকে, সেই জন্য সিবিসি উইথ ইএসআর হচ্ছে আমার 4th অপশন। পেশেন্টের যেহেতু আমাকে একটা ক্লু দিয়ে দিয়েছে পেশেন্টের যে ইট মে বি এ কেস অফ মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ বাট নো ভালভুলার হার্ট ডিজিজ, দেন আই উইল প্রোভাইড দ্য চার্ট ভার্সেস স্কোরিং যে সিস্টেমটা আছে সেটা। এবং স্যার এই স্কোরিং সিস্টেম আমরা কিভাবে স্কোরিং করি সেটা জানতে চাই, এটা গদবাধা একটা কোশ্চেন, ডেভিডসনের চার্ট দেওয়া আছে 16.25, এই চার্টটা আপনাকে তুলে দিতে হবে এবং নিচে যে অ্যানুয়াল স্ট্রোক রিস্কের যে ইন্টারপ্রিটেশন আছে এটা সহ, এটা একটা সোজা সাপটা কোশ্চেন, খুব বেশি পেঁচানোর কিছু নাই। নেক্সট আসি হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন, হ্যাঁ কোনো করি থাকলে। হ্যাঁ ডায়াগনোসিসের সাথে মিলে ট্রু, বাট এখানে আমাকে বলছে হচ্ছে যে ইকোকার্ডিওগ্রাফি কেন করতে চাই। ইকোকার্ডিওগ্রাফি আমার মানে আমাকে আমার তো এই জন্যই তো আমার এখানে বলে দিচ্ছি যে ফর ডায়াগনোসিস অফ দ্য পেশেন্ট, আমার ইভালুয়েশন কিন্তু চাই না। এখানে ইভালুয়েশন যদি চেয়ে তো আমি ইভালুয়েশনের জন্য আলাদা করে আমার হাইপারলিপিডিমিয়া আছে কিনা, পেশেন্ট ডায়াবেটিক আছে কিনা, পেশেন্ট হাইপারটেনসিভ কিনা, হাইপারটেনসিভ কমপ্লিকেশন আছে কিনা, ডায়াবেটিস কমপ্লিকেশন আছে কিনা, সেগুলোর জন্য আমি ইভালুয়েশনের জন্য আলাদা পেশেন্টের জেনারেল স্ট্যাটাস, জেনারেল কমপ্লিকেশন এগুলোর জন্য কিন্তু আমি আলাদাভাবে বার করতাম, যেগুলো আমি অন্যান্য প্রশ্নে করে আসছি। কিন্তু এখানে যেহেতু আমাকে স্পেসিফিকলি বলে দিচ্ছে যে অনলি ডায়াগনোসিস জন্য আমার কি কি ইনভেস্টিগেশন লাগবে, আমি এই চারটাকে আমি প্রায়োরিটি দিয়ে রাখবো। ইকো দিতে পারেন, সাথে ক্যারোটিড ড্রপ করে দিতে পারেন। হ্যাঁ সিবিসি আমি বললাম তো ভাস্কুলাইটিস ইজ কজ, এফ এর জন্য ভাস্কুলাইটিস একটা কজ। ইএসআর দেখুন, আমি এসে এই জন্য সিবিসি দিয়ে স্যার টেম্পল ভাস্কুলাইটিস, আপনার টেম্পল ভাস্কুলাইটিস কিন্তু হেমিপ্যারেসিস হয় পেশেন্টের। যেটা বলছেন হ্যাঁ করা যাবে, ইকো করা যাবে, ক্যারোটিড ড্রপ করা যাবে, কারণ পেশেন্টকে হ্যাঁ ইকো করা যাবে, ক্যারোটিড ড্রপ করা যাবে, এগুলো করা যাবে, কিন্তু আবার ডেভিডসনের যদি বক্সটা দেখেন, ডেভিডসন বক্সে কিন্তু এই চারটা বলা আছে, ওর জন্য আমি এই চারটা এই জন্য প্রায়োরিটি দিয়ে রাখছি আর কি। ঠিক আছে, যে কোনো ইয়াতে আপনার সাধারণত আমরা রেফারেন্স হিসেবে যেহেতু ডেভিডসনটা ইউজ করি, ডেফিনেটলি আপনারগুলো কারেক্ট,
ওগুলা তো আপনি মার্কস ক্যারি করবেন, সমস্যা নেই, কিন্তু প্রায়োরিটিজ বললে অনেক সময় আমরা সাধারণত চেষ্টা করি সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আগে আনতে। আচ্ছা, আজকের লাস্ট কোশ্চেন আমার ব্লকে, সেটা হচ্ছে a 65-year-old rickshaw puller was brought to the emergency department with unconsciousness on examination. His skin was dry and hot, core body temperature was 48 degree Celsius and was diagnosed with a case of heat stroke. এখানে স্ট্রেট ফরওয়ার্ড স্যাররা ডায়াগনোসিস বলে দিয়েছেন, যদি ডায়াগনোসিস না বলে দিতেন তাও এটা এখানে এটা হিট স্ট্রোক হিসাবেই আসতো। দেখেন পেশেন্টের বলা আছে, পেশেন্ট আমাদের ক্লু হচ্ছে কি 65-year-old এবং রিক্সা পুলার, তার মানে এমন একটা জব করে যেটাতে তার ক্রনিক সোয়েটিং হচ্ছে। পেশেন্ট আমাদের কাছে আনকনসিয়াস নিয়ে আসছেন, তার মানে এখানে একটা স্টারনাস এক্সারসাইজের পর আনকনসিয়াসের যে কয়টা ডিজিট থাকে তার মধ্যে হিট স্ট্রোক একটা কমন। এবং ব্লক 4-এ সাধারণত আমি যে সেটটা ইয়ে করছি, ব্লক 4-এ সাধারণত স্যাররা প্রতিবারে চেষ্টা করে যে কোনো না কোনো গাইডলাইন থেকে একটা প্রশ্ন দেওয়ার, এবং আমাদের সময় হিট স্ট্রোক একটা খুব হট টপিক ছিল, এবং এটা জেনেসিস এটা থেকে কয়েকটা প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নটা কিন্তু গাইডলাইন থেকে করা, পুরোপুরি পুরোপুরি গাইডলাইন থেকে করা। তো স্যাররা চেয়েছেন ফোর রিস্ক ফ্যাক্টর ফর হিট স্ট্রোক, এবং ডিফারেন্স বিটুইন হিট স্ট্রোক এবং হিট এক্সারশন, এবং ফর অ্যাক্টিভ কুলিং মেজার্স। তো রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমি যে রিস্ক ফ্যাক্টর গুলো নিয়েছি, হাই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, হাই হিউমিডিটি, এখান থেকে যে কোনো চারটা লিখলেই হবে। তবে এই আনসারটা নেওয়া কিন্তু ডেভিডসন থেকে, গাইডলাইনে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে, আপনার যদি ওটাও লেখেন সেটাও একুরেট হবে। এবং হিট রিলেটেড ইলনেস এর মধ্যে কিন্তু অনেকগুলো, পাঁচটা বা ছয়টা মানে হিট রিলেটেড ইলনেস আছে, হিট স্ট্রোক, হিট ক্রাফ, হিট এক্সারশন। তো এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েটিং গুলো জানতে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হিট স্ট্রোক এবং হিট এক্সারশন, এবং এটা বারবারই আসে এফসিএস পার্ট 2 তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যাররা এটা পিক করেছেন আর কি। তো ডিফারেন্স বিটুইন হিট স্ট্রোক এবং হিট এক্সারশনের যে আমি ডিফারেন্স নিয়েছি এটা গাইডলাইন থেকে নেওয়া, এবং এটা গাইডলাইন ওনারা নিয়েছেন হচ্ছে কি ন্যাশনাল হেলথ সার্ভিসেস বা ইউকে ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ওখান থেকে আর কি। তো এখানে দেখেন আপনাকে কি পয়েন্ট গুলো আপনাকে উল্লেখ করতে হবে, এবং এখানে কি পয়েন্ট হচ্ছে যে সারা বেসিক্যালি ক্লিনিক্যালি আমরা এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে যে আপনারা ক্লিনিক্যালি কিভাবে হিট এক্সারশন এবং হিট স্ট্রোককে ডিফারেন্সিয়েট করতে পারেন, এবং এইটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্স অফ সোয়েটিং আর অ্যাবসেন্স অফ সোয়েটিং, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে কি পয়েন্ট আর কি। ঠিক, এছাড়া বাকিগুলো আপনারা অ্যাসেস করতে পারেন। ঠিক আছে, নেক্সট যে স্যার যেটা চেয়েছেন অ্যাক্টিভ কুলিং মেজার্স, আপনারা গাইডলাইনে দেখবেন যে হিট স্ট্রোক ম্যানেজমেন্টের একটা ফ্লো চার্ট দেওয়া আছে। তো সেই ফ্লো চার্টের থার্ড পার্টটা ছিল হচ্ছে কি আমি কি কি অ্যাক্টিভ কুলিং মেজার নিতে পারি। স্যার স্পেসিফিকলি ওই প্রশ্নটি আপনাদের মানে ওই অংশটি এখান থেকে স্পেসিফিকলি জানতে চেয়েছেন। তো কুলিং মেজারের মধ্যে আসা হচ্ছে যে রিমুভ অল দ্য ক্লদিং, ওয়েট ক্লথ, আইস প্যাক দেওয়া, মিস্ট ফ্যান বা ঠান্ডা ফ্যান যেগুলো দেওয়া, ইভাপোরেটিভ মেথড, টেপিড স্পঞ্জিং, প্যারাসিটামল এবং অ্যানাসাইড অ্যাভয়েড করা, গ্যাস্ট্রিক লেভেল উইথ কোল্ড স্যালাইন দেওয়া, এগুলা কিন্তু ন্যাশনাল গাইডলাইনে স্পেসিফিকলি বলা আছে। ডেভিডসনে কিন্তু এখান থেকে একটু ডিফারেন্টলি দেওয়া আছে। তো ওখান থেকে আনসারটা না করে আপনারা, যেহেতু তারা গাইডলাইন রিলেটেড কোশ্চেনই করেছেন, গাইডলাইন থেকে আনসার করাটা মনে হয় উইল বি মোর অ্যাডভাইসেবল অর মোর ইন্টেলিজেন্ট। আমার আজকের প্রশ্নের এটাই সর্বশেষ অংশ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। আমি আমার মাইকটা ডক্টর রাফিক কাছে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ম্যাম ফর এ ব্রিফ সেশন। সো আমাদের আজকের এই সেশন এখানেই সমাপ্তি। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি? একটু যদি আপনারা দেখেন এখানে যে হিট স্ট্রোকের কথা আসছে, কারণ ওই মোমেন্টে যেটা হচ্ছে জুলাইয়ের এক্সাম ছিল, সেখানে ছিল যে আপনার হিট স্ট্রোকটা একটা মানে খুব বেশি রেনন্ড একটা টপিক ছিল ওই টাইমে, ওইটাই স্যারা দিয়ে দিয়েছে। তো নেক্সট সেশনের জন্য যেটা জানুয়ারিতে এক্সাম হবে, সেটার জন্য যদি আমরা হট টপিক বলি যারা দিবেন তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডেঙ্গু একটা হট টপিক। সো গাইডলাইন অবশ্যই অবশ্যই স্যাররা সামহাও এনিহাও গাইডলাইন থেকে একটা বা দুইটা প্রশ্ন এসিকিউতে দেওয়ার ট্রাই করেন। অ্যান্ড আমি আবারও বলতেছি, দেখেন প্রশ্নগুলো মিলাই দেখবেন। এই যে ভাইয়া যেসব প্রশ্ন পড়লো বা যে কোনো চারজনের চারটা গ্রুপ থেকে প্রশ্ন পড়লো, দেখা যায় যে 4 থেকে 5টা প্রশ্ন বা অ্যারাউন্ড 6 থেকে 7টা প্রশ্ন আগের কোন রকম একটা সেশনের আসছে বা ওই টপিকটা রিলেটেড ছিল। মানে একদম হুবহু দেয় নাই, জাস্ট একটু হয়তো বা চেঞ্জ করে দিছে। বা আপনার আগের সেশনের এসবিএ তে আসছে, এই সেশনের হচ্ছে এটা এসিকিউতে দিয়ে দিছে, বা আগের সেশনে এসিকিউতে আসছে, এই সেশনের অসপিতে দিয়ে দিছে। ব্যাপারটা এমন আর কি। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। এখন কারো কোনো প্রশ্ন আছে? শিওর ভাই, বলবেন কিছু? আচ্ছা, আগের ওটা আসল নামাজের সাথে। রায়না কোনো প্রশ্ন?
হ্যাঁ, ডেঙ্গু ছাড়া আর কোনো ইম্পর্টেন্ট টপিক জানুয়ারির জন্য? ডেঙ্গু ছাড়া হচ্ছে যে সবসময় তো আমাদের বলা হয়ে থাকে যে গাইডলাইনের সবগুলোই ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি আমি যদি সবার আগে বলি, সবার আগে টিবি পড়তে হবে, গাইডলাইন 1 নাম্বার। ওটা সিজন থাকুক আর না থাকুক, এটা সবসময় ফার্স্টে থাকবে। দেন হচ্ছে ডেঙ্গুটা আসবে, কারণ আমাদের টাইমে ডেঙ্গু কমন ছিল, ওখান থেকে প্রশ্ন আসছিল এসিকিউতে। এছাড়া আপনি স্নেক বাইট, অবশ্যই স্নেক বাইট লাস্ট সেশনে আসে নাই এসিকিউতে। সো আপনার এটা এটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া ম্যালেরিয়া, কালাজ্বর যেগুলো আছে গাইডলাইন, সেগুলো আপনাকে পড়ে রাখতে হবে যদি চলে আসে। সো গাইডলাইন অবশ্যই ইম্পর্টেন্ট, 7 থেকে 8টা গাইডলাইন মোস্ট ইম্পর্টেন্ট। একটা না একটা থেকে দিয়ে দিবে প্রশ্ন। আর কারো কোনো প্রশ্ন আছে? নুসরাত আপু, মিনহাজ আপু, জিমি ভাই? আমি জানি না। ও আচ্ছা আচ্ছা, জিমি আপু, সরি। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে যে আমরা এখানে শেষ করতেছি। যারা জানুয়ারিতে পরীক্ষা দেবেন তাদের সবার জন্য শুভকামনা জেনেসিস মিড টার্ম পরিবারের পক্ষ থেকে। এবং জেনেসিস মিড টার্ম যে এই সেশনটা আয়োজন করছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা হচ্ছে অস্কি সেশন নিয়ে আসবো লাস্ট সেশনে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।